আসসালামু আলাইকুম সবাইকে। নির্ভর প্রেজেন্ট তোমাদের ইংলিশ লিটারেচার ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফিগার অফ স্পিচ নিয়ে, অর্থাৎ ইংরেজি লিটারেচারের ফিগার অফ স্পিচ টপিকটা নিয়ে আজকে একটা ওয়ান শট ক্লাস হবে এবং এই ক্লাসের মধ্যে তোমরা এই ফিগার অফ স্পিচ নিয়ে যত প্রবলেম আছে সবগুলা ইনশাআল্লাহ সলভ পেয়ে যাবা। এবং এইটা মেইনলি তোমাদের বেসিক সলভিং ক্লাস। আমরা চেষ্টা করব বেসিক পড়ানোর সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও কিছু সলভ করানো, যাতে করে তোমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। আর তোমরা সবাই জানো ফিগার অফ স্পিচ থেকে বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর প্রশ্ন করা হয়। তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দাও ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন পাবাই। এই জন্য আজকের ক্লাসটা তুমি করা মানে তুমি 1 বা 2 নম্বর খুব ভালোভাবে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে বুঝি যে আসলে ফিগার অফ স্পিচ এই বিষয়টা অ্যাকচুয়ালি কী, বা ফিগার অফ স্পিচ বলতে কি বোঝানো হয়। নর্মালি দেখো, আমরা যখন কথাবার্তা বলি তখন যে কোনো একটা শব্দের অ্যাকচুয়াল যেটা মিনিং বা লিটারেল মিনিং যেটাকে বলা হয় সেই মিনিংটা নিয়েই আমরা কথাবার্তা বলি। বাট যখন আমরা ফিগারিভ মিনিংয়ে কথা বলবো বা ফিগার অফ স্পিচ রিলেটেড কথা বলবো, তখন ওই নর্মাল মিনিংটা থাকে না, ওইটার একটা বিশেষ অর্থে প্রকাশ পায় বা বিশেষ অর্থ প্রকাশ পায় ওই শব্দটার। তো এই জিনিসটাই হচ্ছে ফিগার অফ স্পিচ। এইটাকে বলা হয় হচ্ছে অর্নামেন্টাল ইউজ অফ ওয়ার্ড। অর্নামেন্ট বলতে কি বোঝানো হয়? অর্নামেন্ট বলতে বোঝানো হয় যে কোনো একটা শব্দের আলংকারিক বা অলংকারিক ব্যবহার। এখন যদি আমরা মেইন সংজ্ঞাটা দেখি যে ফিগার অফ স্পিচ বলতে কি বোঝানো হয়, যে অর্নামেন্টাল ইউজ অফ কি ওয়ার্ড, মানে যে কোনো একটা শব্দের যখন আমরা অর্নামেন্টাল ইউজ করি, অর্নামেন্টাল কি বলতে কি বোঝানো হয়, যে বিশেষ অর্থ বা আলংকারিক বা অলংকারিক অর্থ। ঠিক আছে, তার মানে একটা শব্দের যখন আমরা অলংকারিক বা একটু ভাবার্থে প্রকাশ করি সেই জিনিসটাকেই মেইনলি বলা হয় হচ্ছে ফিগার অফ স্পিচ। আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই তাইলে তোমরা সুন্দর করে বুঝতে পারবা যে একই শব্দ কিভাবে নর্মাল ওয়েতেও ব্যবহার করা যায়, আবার ফিগারিভ ওয়েতেও ব্যবহার করা যায়। অর্থাৎ লিটারেল মিনিং বা সাধারণ অর্থেও একটা শব্দ সেন্টেন্সের মধ্যে বসতে পারে, আবার সেম শব্দটাই কিভাবে ফিগারেটিভ বা ফিগারিভ স্পিচের মধ্যেও বসতে পারে। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেই যে দিস হাউস হ্যাজ 7 পিলার। ঠিক আছে, 7 পিলার্স এস। ঠিক আছে, যে এই বাড়িটাতে 7টা পিলার আছে, মানে এই বাড়িটা 7টা পিলার দ্বারা গঠিত। তার মানে এই জায়গাতে যে পিলার শব্দটা ব্যবহার করা হচ্ছে এইটার মানে কি, এই বাড়িটা 7টা খাম্বা বা 7টা পিলার দিয়ে তৈরি। এখন যদি তোমাদের আমি আর একটা সেন্টেন্স দেই, ওই জায়গাতে এই পিলারটা দেখবা যে এই নর্মাল ওয়ের বা নর্মাল যে মিনিং এটা হিসাবে ব্যবহৃত হচ্ছে না। যেমন দেখো, ফেইলিয়ার ইজ দ্য, তোমরা এটা সবাই জানো যে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। কি অফ সাকসেস? পিলার অফ সাকসেস। তাইলে একটা জিনিস দেখো, এই যে একটা সেন্টেন্স, এই যে আর একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সের মধ্যে এইখানে পিলার যে অর্থে প্রকাশ পাচ্ছে এইখানে এসে সেই অর্থে প্রকাশ পাচ্ছে না। প্রথম সেন্টেন্সটাতে পিলার বলতে কি বোঝানো হচ্ছে, যে খাম্বা। নর্মালি আমরা পিলার বলতে যা বুঝি যে একটা বাড়ি তৈরি করার জন্য যে পিলার লাগে সেই পিলারই এই জায়গাতে সেই অর্থটাই প্রকাশ পাচ্ছে। আর দ্বিতীয় সেন্টেন্সটাতে দেখো, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস বলতে কি বোঝানো হচ্ছে, যে সব মানে ব্যর্থতাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। এই যে পিলার দ্বারা মূল চাবিকাঠি বা একটা স্তম্ভ বা মূল শক্তি, একটা মোটিভেশন, এই টাইপের জিনিসটা প্রকাশ পাচ্ছে। অর্থাৎ দেখো, এই জায়গাতে পিলার বলতে কি বোঝানো হচ্ছে, খাম্বা, আর এই জায়গাতে পিলার বলতে বোঝানো হচ্ছে যে একটা মূল স্তম্ভ বা একটা মূল মোটিভেশনের জায়গা। তার মানে একটা শব্দ এই যে আলাদাভাবে ইউজ হচ্ছে, কোনো সময় নর্মাল ওয়েতে বা লিটারেল মিনিংয়ে বা সাধারণ অর্থে, আবার কোনো সময় ফিগারেটিভ মিনিংয়ে। তো এই যে চেঞ্জটা আসতেছে শব্দের, এই যে শব্দের মধ্যে আলংকারিক বা অর্নামেন্টাল ইউজটা আসতেছে, এটাকেই বলা হয় হচ্ছে ফিগার অফ স্পিচ। তার মানে এই পিলার মানে কি বোঝানো হচ্ছে, শব্দের অর্নামেন্টাল ইউজ। আর যেহেতু অর্নামেন্টাল ইউজ করা হচ্ছে, এই 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে ফিগার অফ স্পিচ। ঠিক আছে, এইটা হচ্ছে ফিগার অফ স্পিচের একটা বেসিক ধারণা। আশা করি তোমরা এই জিনিসটা সুন্দর করে বুঝে গেছো। আমরা এখন দেখব যে ফিগার অফ স্পিচ রিলেটেড কোন টার্মগুলো বা কোন টার্মিনোলজিগুলা বেশি পরীক্ষাতে আসে, বা পরীক্ষাতে মোটামুটি আমি যেগুলো পড়াবো এর বাইরে তোমরা আর কখনোই পাবা না বা আসবেও না, আর কখনো আসেও নি। ঠিক আছে, তো আমরা একে একে সেই জিনিসগুলোতে ঢুকে যাব। তো প্রথমে দেখো কি বলা আছে, প্রথমে দেখো ওকে
তো এইটা হচ্ছে আমরা ফিগার অফ স্পিচ। আমি কিছু বেসিক জিনিস এখানে লিখে দিচ্ছি যেগুলো তোমাদেরকে আমি পড়াইছি। তো এইগুলা তোমরা ক্লাস শেষে পিডিএফ যারা মানে পড়বা তাদের জন্য আর কি সুবিধা হবে। নর্মালি লেখা আছে দেখো যে এ ফিগার অফ স্পিচ ইজ অর্নামেন্টাল ইউজ অফ ওয়ার্ড, মানে একটা শব্দের আলংকারিক ব্যবহার করা হয় এবং এটা বিশেষ অর্থে অ্যাকচুয়ালি ব্যবহার হয়। এই দেখো দুইটা উদাহরণ আছে। দ্য মস্কিউ হ্যাজ 7 পিলার্স, এটা হচ্ছে অর্ডিনারি সেন্স বা লিটারেল মিনিং বা সাধারণ অর্থে ব্যবহার হয়। আর এই যে পিলারটাই ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেসে ফিগারেটিভ ওয়েতে ব্যবহার হচ্ছে, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বুঝাই দিলাম। ঠিক আছে, এখন আমরা দেখব যে ইউজ অফ ফিগার অফ স্পিচ এবং এইটার মধ্যে যে টার্মগুলো ব্যবহার করা হয় তার মধ্যে একটা টার্ম হচ্ছে সিমিলি। সিমিলি বলতে কি বোঝায় এই জিনিসটা আমরা একটু দেখব এবং তোমাদের পরীক্ষাতে বেসিক্যালি এই জিনিসগুলো থেকে প্রশ্ন করা হয় যে সিমিলি, মেটাফর, এই ধরনের জিনিসগুলো বা এই টার্মিনোলজিগুলো ইউজ করেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তো দেখো সিমিল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, সিমিল জিনিসটা অ্যাকচুয়ালি কি। একটা জিনিস মাথায় রাখবা যে দুইটা ভিন্ন জাতীয় জিনিস, যেমন একটা এ আমি লিখলাম, এটাকে বলা হয় হচ্ছে বর্ণ, এবং আর একটা জিনিস লিখলাম হচ্ছে 1, এটাকে বলা হয় হচ্ছে সংখ্যা। ঠিক আছে, তার মানে একটা জিনিস দেখো, দুইটা ভিন্ন জাতীয় জিনিস, একটা হইছে সংখ্যা, একটা হইছে বর্ণ। দুইটা ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে যদি অ্যাজ এবং লাইক দিয়ে তুলনা করা বোঝায় বা অ্যাজ এবং লাইক দিয়ে কম্পেয়ার করা বোঝায়, এইরকম জিনিসগুলোকে বলা হবে কি সিমিল। তার মানে আমরা এইভাবে লিখতে পারি অ্যাজ, লাইক, আর দুইটা হচ্ছে ভিন্ন জাতীয় জিনিস, একটা হচ্ছে বর্ণ, একটা সংখ্যা। এই দুইটাকে যদি আমরা তুলনা করি, দুইটা ভিন্ন জাতীয় জিনিসকে যদি আমরা কিসের মাধ্যমে তুলনা করি, অ্যাজ এবং লাইকের মাধ্যমে যদি আমরা তুলনা করি, সেটাকে বলা হয় হচ্ছে সিমিলি। এখন যদি আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই তাইলে তোমরা সুন্দর করে বুঝতে পারবা। যেমন আমি এইভাবে লিখতে পারি যে I saw a beautiful girl, I saw a beautiful girl like কি দিতে পারি আমি, রোজ। ঠিক আছে, বা অ্যাজ রোজ। তাইলে কি বোঝানো হচ্ছে যে আমি একটা সুন্দরী মেয়েকে দেখেছি যে গোলাপের মতো বা গোলাপের মতো দেখতে। তাইলে একটা জিনিস দেখো, এই জায়গাতে রোজ কি একটা, রোজ একটা হচ্ছে ফুল, ফুল কি, ফুল একটা হচ্ছে আলাদা জিনিস, এবং আই স এ বিউটিফুল গার্ল মানে একটা মেয়েকে নিয়ে কথা হচ্ছে। মেয়ে হচ্ছে একটা মানুষ, ঠিক আছে, মেয়ে হচ্ছে একটা কি মানুষ। তার মানে একটা মানুষ এবং একটা ফুলের মধ্যে কি করা হচ্ছে, তুলনা করা বোঝানো হচ্ছে কি দিয়ে, অ্যাজ এবং লাইক দিয়ে। এই যে অ্যাজ এবং লাইক দিয়ে তুলনা করা হচ্ছে। অর্থাৎ দেখো আমাদের এই সূত্র অনুসারে দুইটা ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে যদি অ্যাজ এবং লাইক দিয়ে কি করা বোঝায়, কম্পেয়ার করা বোঝায়, তুলনা করা বোঝায়, তাইলে সেটাকে বলা হবে কি সিমিলি। তাইলে এই জায়গা থেকে আশা করি তোমরা ইজিলি জিনিসটা বুঝতে পারছো। যেমন রোজ একটা আলাদা জিনিস, এটা ফুল, আর এই জায়গা থেকে দেখো বিউটিফুল গার্ল মানে একটা মেয়ে বা একটা মানুষ, দুইটা জিনিসের মধ্যে কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে বা একটার সাথে আর একটার কম্পেয়ার করা হচ্ছে। কিসের মাধ্যমে, অ্যাজ এবং লাইকের মাধ্যমে, যার কারণে এটাকে বলা হবে হচ্ছে সিমিলি। ঠিক আছে, এইটা হচ্ছে সিমিলির একদম বেসিক স্ট্রাকচার। আমরা একটু ডিটেলসে আরও কিছু উদাহরণের মাধ্যমে সিমিলিটা দেখার ট্রাই করব। এই জায়গাতে কি বলা আছে আমি যেটা তোমাদেরকে বললাম, দেখো যে দুইটা ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে সর্বদাই অ্যাজ এবং লাইকের উল্লেখ থাকে, এটাকে বলা হয় হচ্ছে এক্সপ্লিসিট কম্পেয়ার। এখন এক্সপ্লিসিট কম্পেয়ারটা কি, অনেক সময় পরীক্ষাতে তোমাদের আসে যে এক্সপ্লিসিট কম্পেয়ার আসলে কার মানে কোন টার্মিনোলজিতে বা কোন ফিগার অফ স্পিচের মধ্যে ইউজ করা হয়। এখন এক্সপ্লিসিট কম্পেয়ার মানে কি, এক্সপ্লিসিট কম্পেয়ার মানে হচ্ছে যে একটা জিনিসের মধ্যে স্পষ্ট তুলনা। এক্সপ্লিসিট মানে হচ্ছে কি স্পষ্ট, মানে কি স্পষ্ট। তার মানে একটা জিনিসের মধ্যে যখন বা দুইটা ভিন্ন জাতীয় বা দুইটা আলাদা আলাদা জিনিসের মধ্যে যখন স্পষ্ট তুলনা করা বোঝায়, যেমন অনেক সময় দেখবা যে মেটাফরে যখন তোমরা চলে যাবা তখন দেখবা যে অ্যাজ এবং লাইক ছাড়া তুলনা করা হচ্ছে। তো এই জায়গাতে কি হচ্ছে, অ্যাজ এবং লাইক ছাড়া মানে একদম অস্পষ্টভাবে তুলনা করা হচ্ছে মেটাফরে। কিন্তু বাট এই জায়গাতে যখন তুমি আসতেছো বা এই জায়গার যখন জিনিসটা দেখতেছো বা যখন তুমি সিমিলির মধ্যে আছো তখন একদম স্পষ্ট কম্পেয়ারটাই বোঝানো হচ্ছে। তো যার কারণে আসলে এই যে এইটাকে বলা হয় হচ্ছে এক্সপ্লিসিট, কারণ অ্যাজও থাকতেছে, লাইকও থাকতেছে, অ্যাজ অথবা লাইক যে কোনো একটা থাকতেছে, আবার দুইটা আলাদা আলাদা জিনিসও থাকতেছে, অর্থাৎ প্রত্যেকটা স্ট্রাকচার ঠিকঠাকভাবে ফলো করতেছে, যার কারণে আমরা বলতে পারি যে এটা স্পষ্ট, যা স্ট্রাকচারে আছে সেই অনুসারেই আমাদের উদাহরণটা তৈরি হচ্ছে। তো এই বিষয়টা খেয়াল করেই এটাকে বলা হয় হচ্ছে এক্সপ্লিসিট কম্পেয়ার। ওকে, পরীক্ষাতে অনেক সময় আসে, অনেক সময় তোমরা বুঝতে পারো না কেন আসলে এই সিমিলিকে
এক্সপ্লিসিট কম্পেয়ার বলা হয়, এই কারণে এক্সপ্লিসিট কম্পেয়ার বলা হয়। তো উদাহরণ দেখো, আমরা যদি আরও কিছু উদাহরণ দেখি, এইখানে কি বলা আছে, করিম ইজ অ্যাজ ফায়ার্স অ্যাজ টাইগার। এইখানে কি দেখো, করিম একটা হচ্ছে কি মানুষ, আর টাইগার একটা হচ্ছে ধরো একটা প্রাণী, ঠিক আছে। টাইগার মানে হচ্ছে বাঘ, বাঘ হচ্ছে কি একটা প্রাণী। এই দুইটা জিনিসের তুলনা করা হচ্ছে কার সাথে, অ্যাজ এবং লাইক দ্বারা, অ্যাজ অথবা লাইক দ্বারা। এইখানে কি দেওয়া আছে, অ্যাজ। তার মানে একটা জিনিস দেখো, দুইটা এইখানেও ভিন্ন জাতীয় জিনিস এবং তুলনা করা হচ্ছে অ্যাজ দিয়ে বা অ্যাজ অথবা লাইকের যে কোনো একটা দিয়ে। যদি এই স্ট্রাকচারটা ফলো করে তাইলে আমরা সেটাকে কি জানি, সেটা হইলো সিমিল, ঠিক আছে। আশা করি সিমিলি নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম নাই। তো এই ধরনের জিনিসগুলোও পরবর্তীতে সবগুলা উদাহরণেও এইভাবে দেয়া আছে। এখন দেখো, আমরা একটু প্রশ্ন সলভ করার ট্রাই করব। পরীক্ষাতে আসা কিছু প্রশ্ন, আমরা যেহেতু বেসিক পড়তেছি, বেসিকের সাথে সাথে প্রশ্ন যেহেতু যখন আমরা একটু দেখব, তখন তোমাদের বিষয়গুলো আরও সুন্দরভাবে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো এই প্রশ্নটা কি দেখো কি দেয়া আছে, হি ওয়াজ মুভিং অ্যাজ ফাস্ট অ্যাজ ট্রেন। তাইলে এইখানে দুইটা জিনিস আলাদা আলাদা। একটা হচ্ছে হি বলতে যে কোনো একটা মানুষকে বোঝানো হচ্ছে, আর ট্রেন বলতে কি বোঝানো হচ্ছে, একটা যানবাহন বা একটা যান, ঠিক আছে। তার মানে দুইটা ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে অ্যাজ দিয়ে, অ্যাজ অথবা লাইক দিয়ে কী করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। এই জিনিসটা যখন করা হবে সেইটাকে আমরা কি হিসাবে জানি, সেটাকে আমরা সিমিলি হিসাবে জানি। তার মানে এটার অ্যান্সার কি হবে, বি, সিমিলি, ঠিক আছে। এটার অ্যান্সার কি হবে, বি, সিমিলি। আমরা যদি একটু দেখি তাইলে বুঝতে পারবো। ওকে, সিমিলি নিয়ে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নাই। তো এই প্রশ্নটা কিন্তু সাস্টে 2012-13 সালে আসছিল। তার মানে এই জায়গাগুলো থেকে তোমরা গুচ্ছে পরীক্ষা দাও, ঢাবি, রাবি, চবি, দেখবা যে ঢাবিতেও অনেক প্রশ্ন আসছে এই টপিক থেকে, রাবিতেও আসছে, চট্টগ্রামেও আসছে, সব জায়গাতেই আসছে, জাহাঙ্গীরনগরেও আসছে। তার মানে এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, এখন আমরা যদি আরও একটা প্রশ্ন দেখি, এইখানে তোমাদের যেটা আমি বললাম যে কম্পেয়ারটা আসলে কোনভাবে হয়, স্পষ্টভাবে নাকি অস্পষ্টভাবে, সেই প্রশ্নটা দেখো। এইখানে একটা জবের পরীক্ষাতে আসছিল, কি বলা আছে, এ সিমিলি ইনভলভস, মানে সিমিলি কার সাথে ইনভলভ বা কার মধ্যে থাকে, কিসের মধ্যে কম্পেয়ারটা করা হয় সিমিলির, কী কী দেওয়া আছে দেখো। ইমপ্লিসিট কম্পেয়ার, ইমপ্লিসিট মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন, অন্তর্বর্তী বা ভিতরের মধ্যে কম্পেয়ার, ঠিক আছে। যে একদম ভিতরে যেগুলো কাজ সেগুলোকে কি বলা হয়, গোপনে কাজ। তার মানে এটা কি গোপনে কম্পেয়ার। তারপরে কি দেখো আছে, ইলিসিট কম্পেয়ার। ইলিসিট মানে কি বোঝানো হয়, অবৈধ কম্পেয়ার। এটা কি অবৈধ কম্পেয়ার। 3 নম্বরে কি দেওয়া আছে দেখো, এক্সপ্লিসিট বলতে কি বোঝানো হয়, আমরা কিন্তু দেখছি যে যেটা স্পষ্টভাবে কম্পেয়ার করা হচ্ছে। তার মানে এইখানে কি আছে, স্পষ্ট, এটা কি স্পষ্ট কম্পেয়ার নাকি এলাবোরেট বলতে কি বোঝানো হয়, যে বিস্তারিতভাবে কম্পেয়ার। তাইলে আমরা কি জানি যে আমাদের স্ট্রাকচার যেহেতু সিমিলিতে সুন্দরভাবে ফলো করে, তার মানে এটাকে বলা হবে হচ্ছে এক্সপ্লিসিট কম্পেয়ার, ঠিক আছে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তার মানে অ্যান্সার হচ্ছে সি। ওকে, আমরা যদি একটু অ্যান্সারটা দেখি তাইলে আরও আমরা শিওর হইতে পারবো। ওকে, এইখানে দেখো অ্যান্সারটা এইখানে দেওয়া আছে, এক্সপ্লিসিট কম্পেয়ার। ওকে, এখন যদি আমরা আসি নেক্সট আমাদের টার্মে বা নেক্সট ফিগার অফ স্পিচের টার্মে, সেটা হচ্ছে মেটাফর। এখন একটা জিনিস মাথায় রাখবা যে সিমিল বলতে কি বোঝায়, যে দুইটা ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা অ্যাজ এবং লাইক থাকবে। তো সিমিলের কাছাকাছি টাইপেরই একটা জিনিস, সেটা হইলো মেটাফর। মেটাফরে জাস্ট একটা জিনিসই থাকবে না, সেটা হইলো দুইটা ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা বোঝাবে, বাট অ্যাজ এবং লাইক থাকবে না। তাইলে আমরা কি বলতে পারি, ধরো ভিন্ন জাতীয় জিনিস আমরা আবার লিখি, ধরো এ লিখলাম, এটা একটা বর্ণ, তারপরে একটা সংখ্যা লিখলাম, এটা এটা একটা হলো সংখ্যা, ঠিক আছে, এটা একটা সংখ্যা লিখলাম। দুইটা ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে কি বোঝাবে, তুলনা বোঝাবে, বাট কি থাকবে না, অ্যাজ বা লাইক এইটার উল্লেখ থাকবে না। এই জিনিসটা যদি না থাকে সেটাকে বলা হবে হচ্ছে মেটাফর, ঠিক আছে। এইটা হচ্ছে মেটাফর চেনার 1 নাম্বার একটা রুল। আরও একটা আমরা শর্টকাট ওয়ে বের করতে পারি, যেটা সবসময় কাজে লাগবে না, বাট বেশিরভাগ সময় কাজে লাগবে, যে পৃথিবীতে যত ইডিয়াম ফ্রেজ আছে, প্রভাবস আছে, ইডিয়াম ফ্রেজ বলতে বাগধারা আছে, প্রভাব বলতে মানে কি বলা হয়, ওইগুলাকে কি বলে, যাই হোক প্রভাবস, ইংরেজি বলতে বাংলাটা খেয়াল নেই, প্রভাবস, তার প্রভাবস এবং ইডিয়াম ফ্রেজ, প্রবাদ বাক্য, ঠিক আছে। মানে বাগধারা এবং প্রবাদ বাক্য যতগুলো আছে সেগুলাকে বলা হবে হচ্ছে মেটাফর। তার মানে আমরা লিখতে পারি প্রভাবস আর হচ্ছে ইডিয়াম,
ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ইডিয়াম ফ্রেজ, ঠিক আছে। তার মানে এই দুইটা জিনিস যদি আমরা খেয়াল পাই বা দেখতে পাই তাইলে সেটাকে আমরা মেটাফোর বলতে পারবো, ঠিক আছে। এখন আমরা যদি একটা উদাহরণ দেই তাইলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাব যে মেটাফোর অ্যাকচুয়ালি জিনিসটা কী বা মেটাফোর কীভাবে কাজ করে, ঠিক আছে। আমরা ওই যে একটা মানে আগে সিমিলির একটা উদাহরণ দেখলাম না, যে আই স এ বিউটিফুল গার্ল লাইক রোজ, তো ওইটাকেই যদি আমরা অন্যভাবে একটু লিখি, ধরো রিমা একটা মেয়ের নাম, রিমা ইজ এ রোজ, ঠিক আছে, রিমা ইজ এ রোজ। তো এই যে সেন্টেন্সটা আছে এইটার যদি তুমি লিটারেল মিনিং করো বা স্বাভাবিক অর্থ করো তাইলে কি আসে যে রিমা হয় একটা গোলাপ, রিমা তো মানুষ, রিমা কিভাবে গোলাপ হয়, তার মানে এই যে রোজটা দিয়ে এমন একটা হিডেন মিনিং বোঝাচ্ছে যেটা রিমার গুণ প্রকাশ করে, ঠিক আছে। তার মানে দেখো অটোমেটিক্যালি একটা কম্পেয়ার বোঝাচ্ছে, বাট অ্যাজ এবং লাইকের কোনো ব্যবহার হচ্ছে না। তো এই জিনিসটাকেই বলা হবে হচ্ছে মেটাফোর। তাইলে এই জিনিসটাকে যদি তোমরা দেখো যে রিমা একটা কি মানুষ, আর এই জায়গাতে রোজ একটা কি ফুল, তার মানে মানুষ এবং ফুল দুইটা আলাদা জিনিস, আর এই দুইটার মধ্যে কম্পেয়ার করা হচ্ছে বা তুলনা করা হচ্ছে কি ছাড়া, অ্যাজ এবং লাইকের ছাড়া, ঠিক আছে। তাইলে এই জিনিসটা তোমরা বুঝে গেছো। তো এইটাকে আমরা আগের বার কিন্তু দেখছি যে আই স এ বিউটিফুল গার্ল নেম রিমা, এরকম করে যদি আমি সেন্টেন্সটা বলি যে আই স এ বিউটিফুল গার্ল, যে হার নেম ইজ রিমা, অ্যাজ শি ইজ বিউটিফুল লাইক, এরকম করে যে লাইক রোজ, এরকম করে আমরা দিতে পারি, ঠিক আছে। তো বিষয়টা এইভাবে মাথায় রাখবা যে আসলে মেটাফোর আর হচ্ছে সিমিলের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের একটা গেল। আর ইডিয়ামের প্রভাব মানে ইডিয়াম ফ্রেজ অথবা প্রভাবসগুলো আমরা যেগুলা নর্মালি দেখি যে বাগধারা অথবা প্রবাদ বাক্যগুলা, সেগুলার বেশিরভাগই আর কি তুমি যদি বুঝতে না পারো তাইলে তুমি মেটাফোর দিয়ে দিবা, ঠিক আছে। তো মেটাফোর আবার অন্য জিনিসের মধ্যেও কনফিউশন হয়, এগুলো আন্দাজি দিতে গেলে। যখন আমি তোমাদের প্রশ্ন সলভ করাবো তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে। আপাতত জাস্ট এতটুকু মাথায় রাখো তাইলেই হবে। এখন আমরা যদি একটু বিস্তারিত দেখি তাইলে আমরা জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। এই জায়গাতে কি বলা আছে দেখো, দুইটা ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনায় অ্যাজ এবং লাইকের উল্লেখ কি থাকে না, ঠিক আছে। অ্যাজ এবং লাইক বসিয়ে বাক্যটিকে অনেক সময় বড় করা যায়, মানে যখন অ্যাজ এবং লাইক থাকবে না তখন ওই বাক্যটাকে তুমি অ্যাজ এবং লাইক বসায় বড় করতে পারবা, ঠিক আছে। যেমন ওই যে তোমাদের আমি প্রথমে সিমিলিতে দেখাইছিলাম আই স এ বিউটিফুল গার্ল লাইক রোজ, তো ওই বাক্যটাকেই কিন্তু আমরা শর্ট করছি যে রিমা ইজ এ রোজ, ঠিক আছে, মানে রিমাকে ওই গার্লটার সাথে তুলনা করছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বিষয়গুলা কাজ করে, এইভাবে কিন্তু অ্যাজ এবং লাইক বসায়া ছোট বড় করা যায়, ওকে। তারপরে কি দেখো, এনি ইডিয়াম ফ্রেজ আর হচ্ছে প্রভাবস, এই দুইটা হচ্ছে মেটাফোরের মধ্যে পড়ে। এখন যদি আমরা একটু উদাহরণ দেখি, হি ইজ টাইগার, মানে সে হয় বাঘ, সে কি বাঘ না বাঘের মতো শক্তিশালী, ঠিক আছে। তো এইটাকে যদি আমরা একটু বড় করি, এই যে কিছুক্ষণ আগে বললাম না যে অ্যাজ এবং লাইক দ্বারা বড় করা যায়, এই সেন্টেন্সটাকে বড় যদি আমরা করি, যে এরকম করে তুমি লিখতে পারো যে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ কি টাইগার, ঠিক আছে। এই সেন্টেন্সটাকে কিন্তু দেখো অ্যাজ বসায়া বড় করা গেল এই সেন্টেন্সটাকে। তো এই বিষয়টাই কিন্তু মেটাফোরে বলা হয় যে অ্যাজ এবং লাইক দ্বারা সেন্টেন্সটাকে বড় করা হয়। তার মানে অ্যাজ এবং লাইক নেই দেখেই কিন্তু এই স্ট্রং শব্দটা এইখানে নাই, তার মানে এই জিনিসটা উজ্জ থেকে কম্পেয়ার হচ্ছে, ঠিক আছে। এই কারণে কিন্তু এইটাকে কিন্তু ওই যে তোমরা এক্সপ্লিসিট কম্পেয়ার দেখলে না ওই কিসের মধ্যে, তোমরা সিমিলির মধ্যে, তো সেম জিনিসটা মেটাফোরে যখন আসবে তখন কিন্তু এক্সপ্লিসিট থাকবে না, ইমপ্লিসিট হবে। ইমপ্লিসিট মানে কি, যে এটার ভিতরে কি থাকে, কম্পেয়ার থাকে, বা ভিতরে গোপনে এটার কম্পেয়ার থাকে। দেখো এই সেন্টেন্সটা কিন্তু গোপনে কম্পেয়ার করতেছে। তো অনেক সময় পরীক্ষাতে এরকম আসতে পারে যে ইমপ্লিসিট কম্পেয়ার কোথায় ব্যবহার করা হয়, ইমপ্লিসিট মেবি এইরকম বানান, ঠিক আছে। যাই হোক বানানটা একটু দেখে নিবা। ইমপ্লিসিট কম্পেয়ার এই মেটাফোরে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এক্সপ্লিসিট ব্যবহার করা হয় কোথায়, আমরা আগের প্রশ্নটাতেও দেখলাম যে সিমিলিতে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিষয়। আর দেখো ইডিয়াম ফ্রেজ অ্যান্ড প্রভাবসগুলো কীভাবে কাজ করে, দেখো এই যে এটা দেখো, হি ইজ এ হার্ট অফ স্টোন, ঠিক আছে। হার্ট অফ স্টোনটা কিন্তু একটা ইডিয়াম। তো এই যে ইডিয়ামগুলো দেখলেই বুঝতে পারবা যে এটা হচ্ছে মেটাফোর।
এই জিনিসটা জাস্ট মনে রাখো, পরে প্রশ্ন সলভ করতে তোমাদের মেটাফর আর পার্সনিফিকেশনের মধ্যে একটু কনফিউশন হবে। প্রশ্ন সলভের সিরিজটা যখন তোমরা দেখবা তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? তো এইটা মাথায় রাখো। এখন আমরা নেক্সটে চলে যাই প্রশ্নে, একটু প্রশ্ন সলভ দেখি, তাইলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। দেখো, লিজা ইজ এ রোজ, আমি তোমাদেরকে যেটা উদাহরণ দিয়েছিলাম, এটা এক্সাম্পল কিসের? এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। কি বলা আছে? লিজা ইজ এ রোজ, মানে রোজ বলতে কি বোঝানো হচ্ছে? যে লিজা হচ্ছে গোলাপের মতো সুন্দর, তার মানে রোজটা কিকে? বিউটিকে কি করতেছে? মডিফাই করতেছে, বা রোজ দ্বারা বিউটিফুল, যে মেয়েটা খুব দেখতে সুন্দর, এইটা বোঝাচ্ছে। তো এইটা কিন্তু দেখো একটা কম্পেয়ার হচ্ছে, কিন্তু অ্যাজ এবং লাইকের উল্লেখ ছাড়া। তার মানে এই জিনিসটাকে বলা হবে কি? মেটাফোর। অ্যান্সার হচ্ছে বি। ওকে, তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। এখন যদি আমরা একটু দেখি আরেকটা, এটা কি বলা আছে দেখো, জিউস অফ ডেথ, ঠিক আছে? এটা কি? এটা এক ধরনের ডিরেক্ট একটা ইডিয়াম। তো এই রকমের ডিরেক্ট ইডিয়ামগুলা তোমরা বুঝবা কেমনে? যে আসলে অনেকের প্রশ্ন হইতে পারে যে ভাই আপনি তো দেখেই বুঝতেছেন ইডিয়ামগুলা কি, মানে কিভাবে। তো তোমরা যখন অ্যাডমিশনের পড়া শুরু করবা বা পড়বা, তখন দেখবা এগুলা ইডিয়ামের অর্থ তোমরা পড়তেছো, তো অটোমেটিক্যালি তোমার মাথায় ঢুকে যাবে। মানে ইংলিশটা একটা আর একটার সাথে যে কানেক্টেড বিষয়, এই জায়গাগুলোর প্রশ্ন আসলেই বোঝা যায়, ঠিক আছে? তো এইটা যেহেতু ইডিয়াম, আমরা কি জানি? ইডিয়াম ফ্রেজ কিসের মধ্যে অন্তর্গত? ইডিয়াম ফ্রেজ হচ্ছে মেটাফোরের মধ্যে অন্তর্গত। তার মানে এটার অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে? এটার অ্যান্সার কি? এ। আমরা যদি একটু অ্যান্সারটা দেখি তাইলে আরও ক্লিয়ার হয়ে যাব। ওকে, এখন আমরা দেখি ইফিউমিজম। ইফিউমিজম শব্দের অর্থটা যদি তোমরা জানো, তাইলেই এই পুরো টার্মটা তোমরা বুঝে যাবা। ইফিউমিজম বলতে বোঝানো হয় যে রূঢ় শব্দের পরিবর্তে কোমল শব্দের ব্যবহার করা। কি? রূঢ় শব্দ, রূঢ় বলতে কি? কঠিন, কোনো একটা কঠিন শব্দ না বলে সেটার পরিবর্তে একটা সহজ সরল বা ইজি শব্দ ব্যবহার করা, এটাকে বলা হয় হচ্ছে এফিউমিজম। এখন কেমন হইতে পারে? তোমাদের যদি আমি একটা উদাহরণ দেই, ধরো এইরকম করে একটা উদাহরণ দিলা যে হিজ ব্রাদার হ্যাড ডাইড, ঠিক আছে? হ্যাড ডাইড, এরকম করে একটা সেন্টেন্স দিলা যে তার ভাই মারা গিয়েছেন, ঠিক আছে? এরকম করে তুমি একটা উদাহরণ দিলা। এখন এই যে ডাইড শব্দটা ইউজ করলা, এইটার পরিবর্তে তুমি এই সেন্টেন্সটাই ডাইডের পরিবর্তে যদি লিখতা যে হিজ ব্রাদার পাস্ট অ্যাওয়ে, তাইলে দেখতে কি এইটা একটু নরম শোনাইতো না? মানে সহজ সরল শোনাইতো না? তো এই যে বিষয়টা আছে যে কঠিন শব্দের পরিবর্তে যদি আমরা সহজ শব্দ বা যেগুলো শুনতে আমাদের কাছে একটু নরম লাগে এমন শব্দ ইউজ করি, তাইলে সেটাকে বলা হয় হচ্ছে এফিউমিজম, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখো। এখন যদি আমরা একটু বিস্তারিত দেখি তাইলে আরও বুঝতে পারবা। এইখানে কি বলা আছে দেখো, রূঢ় বা অপ্রিয় উক্তির পরিবর্তে কোমল উক্তির ব্যবহার করা, ঠিক আছে? কোমল উক্তির ব্যবহার করা, এটাকে বলা হয় হচ্ছে এফিউমিজম। যেমন পাস্ট অ্যাওয়ের পরিবর্তে আমরা ডাই ইউজ করতে পারি। যখন হি হ্যাজ ডাইড, এই সেন্টেন্সটার পরিবর্তে তুমি হি হ্যাজ পাস্ট অ্যাওয়েও দিতে পারো, হি হ্যাজ গন দ্য অ্যাওয়ে অফ অল, মানে সে সব কিছু ত্যাগ করলো, এই পৃথিবীর সর্বোচ্চ মায়া ত্যাগ করলো। তো দুইটা দ্বারাই কিন্তু তিনি মারা গেছেন, এই জিনিসটা বোঝানো হচ্ছে। পাস্ট অ্যাওয়ে দ্বারাও বোঝানো হচ্ছে, গন দ্য অ্যাওয়ে অফ অল এইটা দ্বারাও বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যেগুলো একটু শুনতে আমাদের কাছে কোমল মনে হচ্ছে, এই কোমল উক্তির ব্যবহারগুলোকে বলা হয় হচ্ছে এফিউমিজম, ঠিক আছে? আমরা যদি একটু প্রশ্ন দেখি তাইলে আরও সুন্দর করে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এইখানে এই প্রশ্নটা দেখো, এইটা হচ্ছে একটা জবের প্রশ্ন। কি বলা আছে? কিকিং দ্য বাকেট ইজ এ হিউমারাস ফর ডাইং। একটা জিনিস মাথায় রাখো, কিকিং দ্য বাকেট এটাও কিন্তু একটা ইডিয়াম ফ্রেজ। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যার কারণেই আমি এই প্রশ্নটা তোমাদেরকে এখনই সলভ করাচ্ছি। প্রশ্ন সলভেও এই প্রশ্নগুলো তোমরা পাবা, ঠিক আছে? এই চ্যাপ্টারের উপরে যতগুলা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসছে যে কোনো জবের, নট শুধু বিশ্ববিদ্যালয়ে তো মাস্ট করবাই, অন্যান্য জবের পরীক্ষাতেও যে প্রশ্নগুলো আসছে সবগুলা মিলায়ে আমি তোমাদের সলভ করাবো। প্রায় 100+ প্রশ্ন আছে, তো তখন এই প্রশ্নগুলো পাবা। তো এই প্রশ্নটা এখন কেন দিছি? তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে যদি তোমরা ইডিয়ম দেখো তাইলে দেখেই বলবা ওটা হচ্ছে মেটাফোর। বাট এই জায়গাতে এটা মেটাফোর হবে না। কেন? তোমাকে সেন্টেন্সটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি প্রশ্নটা কি চাইছে। যদি শুধুমাত্র এরকম থাকতো কিকিং দ্য বাকেট,
দিয়ে বলতে এটা কোন ফিগার অফ স্পিচ বোঝাচ্ছে, তখন তুমি মেটাপদ দিতা। বাট এইখানে কি করছে দেখো, যে হিউমেরাস মানে এটা হাস্যরসাত্মক বা এটাকে একটু মানে অন্যভাবে তুমি ভাবার্থে যদি প্রকাশ করো তাইলে কি প্রকাশ পায়, এটা হচ্ছে ডাইং প্রকাশ পায়, মানে অর্থটা পুরোটা করে দিছে। তার মানে তোমাকে এই জায়গায় বুঝতে হবে যে কিকিং দ্য বাকেট এইটা হচ্ছে কোমল শব্দ, কার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, এই যে ডাইং বা ডাই কঠিন শব্দটার পরিবর্তে বা রূঢ় শব্দটার পরিবর্তে এইখানে একটা কোমল শব্দ ব্যবহার করা হচ্ছে, কোমল শব্দ ব্যবহার করা হচ্ছে, যার কারণে এই জায়গাতে এটাকে তোমরা মেটাফোর ধরবা না, এটাকে কি ধরবা, এফিমিজম, এটাকে ধরবা এফিমিজম। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো প্রশ্ন সলভে এই ধরনের ক্রিটিক্যাল জিনিসগুলো আমরা ইজিলি দেখার ট্রাই করব, তোমরা অ্যান্সারটা দেখে নাও, তাইলে আরও ক্লিয়ার হয়ে যাবা। ওকে, এখন আসো 4 নম্বর আমার টার্ম বা টার্মিনোলজি নিয়ে। কি বলা আছে দেখো, হাইপারবল বা এক্সিগারেশন। হাইপারবল মানে কি জানো, যে অতিরঞ্জিত করা, যে কোনো একটা জিনিসের খুব উপরে তোলা অথবা খুব নিচে নামায় দেয়া। ঠিক আছে, এতটুকুই, যে ওয়ান কাইন্ড অফ, এক কথায় যে পাম দেয়া জিনিস। দেখবা যে কারো কোনো মানে কে ছোট্ট একটা অপরাধ করছে তার নামে অনেক বেশি আমরা দুর্নাম ছড়াইতেছি, বা কেউ একটা ছোট্ট একটা ভালো কাজ করছে তার নামে অনেক বেশি আমরা প্রশংসা করতেছি। তো এই দুইটা জিনিসকেই বলা হয় হচ্ছে হাইপারবল বা এক্সিগারেশন, মানে যা তার থেকে বেশি অথবা তার থেকে খুব কম করে বলা। ঠিক আছে, তো এই জিনিসটার নাম হচ্ছে হাইপারবল বা এক্সিগারেশন। যেমন এরকম করে বলা হয় না যে আমি এক পলকে পুরা মহাবিশ্ব ঘুরে দেখেছি, তো এই বিষয়টা কি কখনো মানে ঠিকঠাক, এটা কি মানে তোমার কাছে মনে হয় যে এটা হইতে পারে না, মানে অসম্ভব টাইপের বিষয়। তো এই বিষয়গুলোকে বলা হয় হচ্ছে হাইপারবল বা এক্সিগারেশন। আমরা যদি একটু হাইপারবল নিয়ে আরও একটু দেখি তাইলে তোমরা ইজিলি বুঝতে পারবা। এইখানে দেখো কি বলা আছে, যে অতিরঞ্জিত করা। ঠিক আছে, যে কোনো একটা বিষয়কে অতিরঞ্জিত করা, এই উক্তিগুলোর মাধ্যমে কি করা হয়, অপেক্ষাকৃত বেশি বা খুব মানে খুব বড় অথবা খুব ছোট, খুব ভালো অথবা খুব খারাপ, এমন টাইপের মানে একটা মানুষকে ব্লেম করা হয় বা একটা মানুষকে এত বেশি প্রেইজ করা হয়, প্রশংসা করা হয়। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে হাইপারবল। উদাহরণগুলো দেখো, 10,000 স আই অ্যাট এ গ্ল্যান্স, মানে আমি এক চোখে 10,000-এর মতো কি দেখেছি, ধরো আকাশের নক্ষত্র দেখেছি। তো বিষয়টা কিন্তু সত্যি না, মানে এইটা জাস্ট লিটারেল মিনিং করলাম। এইগুলা ভাবার্থ হচ্ছে একবারে আমি পুরো মহাবিশ্ব দেখেছি বা আমি মহাবিশ্বের সব কিছু দেখে ফেলেছি এক পলকে। তো এই শব্দগুলা কিন্তু অতিরঞ্জিত কথাবার্তা। ঠিক আছে, আরও একটা জিনিস দেখো খুব ভালো, টু সি ইজ লাভ। অনেকে বলে না যে আমি একজনকে দেখেই ভালোবেসে ফেলেছি। তো একটা মানুষকে তুমি দেখলা, তার সম্পর্কে কিচ্ছু জানো না, তাকে ভালোবেসে ফেললা। ভালোবাসাটা তো এত ইজি না, বা ভালোবাসা তো এত সহজভাবে আসে না, তার মানে এটাও একটা অতিরঞ্জিতকর বিষয়। ওকে, আরেকটা দেখো, আই নো হার ওয়েল বাট আই মেট হার টুইস, মানে আমি সেই মেয়েটাকে, আর বলতে সেই মেয়েটাকে বোঝাচ্ছে যে আমি যে কোনো একটা মেয়েকে খুব ভালোভাবে চিনি, বাট তার সাথে আমি 2 বার দেখা করছি। তো বিষয়টা কি মানা যায়, একটা মানুষকে কি তুমি মাত্র 2 বার তার সাথে মিট করে 2 দিন কথাবার্তা বলে তার সব কিছু জেনে গেছো, তার সম্পর্কে খুব ভালোভাবে জানছো? বিষয়টা এরকম না। তো এই বিষয়গুলোকে বলা হয় হচ্ছে হাইপারবল বা এক্সিগারেশন। ঠিক আছে, তো আমরা ধীরে ধীরে আরও প্রশ্ন সলভ করলে আরও বিষয়গুলো বুঝতে পারবো। তো যে প্রশ্নটা প্রথমে আছে ওইটা দেখো, যে 10,000 স আই অ্যাট এ গ্ল্যান্স, এটা হচ্ছে যে কোনো একটা জবের প্রশ্ন। তো এইটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, তো আমরা এটা বুঝেই গেছি কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি দেখাইলাম যে 10,000 ছ বলতে কি বোঝানো, যে আমি এক চোখে অনেকগুলো জিনিস দেখে ফেলেছি, যতগুলা দেখা সম্ভব না। ঠিক আছে, 10,000 জাস্ট একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে, তো তারপরেও যদি তুমি 10,000ও হিসাব করো, যে তুমি তাকাইলা 10,000 তারা দেখে ফেললা, বিষয়টা কি এমন আকাশের দেখে এতটা মানে এত ইজি না। তো এই জন্য এই বিষয়টা অতিরঞ্জিতকর বিষয়, যার কারণে এটাকে বলা হবে হচ্ছে হাইপারবল। অ্যান্সার হচ্ছে এ, হাইপারবল। ওকে, আমরা যদি একটু অ্যান্সারটা দেখি তাইলে আরও ক্লিয়ার হয়ে যাবো, এটার নাম হচ্ছে হাইপারবল। আরেকটা অ্যান্সার দেখো, আরেকটা প্রশ্ন দেখো, এটা জাহাঙ্গীরনগরের 2015-16 সালের প্রশ্ন। কি বলা আছে, হেয়ার দ্য স্মেল অফ ব্লাড, এটা একটা ধরো স্টিল, মানে এটা একটা লাইন, এটা একটা লাইন। এখানে বলা হয়েছে যে এখনও রক্তের দাগ শুকায় নাই। বিষয়টা কি এমন, মানে আমরা কখন বলি যে এখনও রক্তের দাগ শুকায় নাই? যেমন আমাদের যে লাস্ট আন্দোলনটা হইলো, আমরা কিন্তু বলছি যে এরকম যে আমার ভাইয়ের রক্ত, ঠিক আছে, আমার ভাইয়ের রক্তের এই মানে এই হিসাব কে দিবে, আমার ভাইয়ের রক্তের দাগ এখনও শুকায়নি।
ঠিক আছে, এটা কিন্তু আমরা বলছি গভর্নমেন্টের এগেনস্টে যখন আমরা প্রোটেস্ট করলাম তখন কিন্তু বলছি কোটা আন্দোলনে, ঠিক আছে, কোটা আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন সব কিছুতে আমরা কিন্তু এটা বলছি। তো এই যে বিষয়টা এটা কিন্তু একটু হাইপারবল টাইপের বিষয়। কারণ কি আমাদের রক্তের দাগ কিন্তু সবসময় লেগে থাকবে না, মানে রক্তের দাগ কতক্ষণ, তোমাকে দাফন করার আগ পর্যন্ত বা তোমার শেষকৃত্য করার আগ পর্যন্ত তোমার রক্তের দাগ থাকবে, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে হাইপারবল টাইপের একটা বিষয়। তারপরে কি দেখো, অল দ্য পারফিউম অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। এটা দ্বারা কী বোঝানো হচ্ছে, আমরা যদি একটু লিটারেল মিনিংটা করি, এগুলার ভাব অর্থ আমি পরে তোমাদেরকে মানে এগুলা পরে তোমরা আসলে জানবা, কারণ ভাব অর্থ দিয়ে এগুলা কারেক্ট করতে অসুবিধা হয়। এটা দ্বারা এরকম বোঝানো হচ্ছে যে আমার ছোট্ট হাতটাকে আরবের যত পারফিউম আছে বা যত ঘ্রাণ আছে সেগুলোও সুগন্ধি করে তুলতে পারবে না। বিষয়টা বুঝছো যে আমাদের এই হাতটা ধরো আমি আমার সুগন্ধি একটু যদি মাখায় দিই, ধরো একটু সেন্ট দিলাম বা একটু আতর দিলাম, তাইলেই কিন্তু এটা সুগন্ধে ভরপুর হয়ে যাবে। বাট এইখানে কি বলা হয়েছে যে আরবের যত সুগন্ধ আছে, যত পারফিউম আছে, ওইগুলা দিয়েও আমার এই ছোট্ট হাতকে সুগন্ধি করা যাবে না বা আমার এই হাতটাকে স্মেল আনা যাবে না, ভালো স্মেল আনা যাবে না। তো এই বিষয়টা কি তোমাদের কাছে একটু বেশি বেশি মনে হয় না, বাড়াবাড়ি মনে হয় না? মানে একটু না, খুব বাড়াবাড়ি মনে হয়। তার মানে এই যখন খুব বাড়াবাড়ি করবে বিষয়গুলো নিয়ে, এগুলাকে বলা হবে হচ্ছে হাইপারবল টাইপের জিনিস। ওকে, এটার অ্যান্সার হচ্ছে ডি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখছো মানে প্রশ্নগুলা কিভাবে আসে, তোমরা বেসিক ক্লাসগুলো করলে এই জিনিসগুলা ইজিলি বুঝতে পারবা। ওকে, এখন দেখো অক্সিমর্ন। অক্সিমর্ন বলতে কি বোঝানো হয়, এটা একটা নতুন টার্ম। অক্সিমর্ন বলতে বোঝানো হয় যে পাশাপাশি দুইটা বিপরীত শব্দ, পাশাপাশি দুইটা বিরোধিতার মানে একদম কন্ট্রাডিক্ট শব্দ, একটা আর একটার বিপরীত শব্দ। যেমন আমি তোমাদেরকে যদি একটু উদাহরণ দেই, যে ধরো রেগুলার, 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 তারপরে হচ্ছে ইররেগুলার, ঠিক আছে, দুইটা, ধরো রেগুলার ইররেগুলার, রেগুলার ইররেগুলার, তার মানে কি রেগুলার একটা শব্দ, ইররেগুলার আর একটা শব্দ। তারপরে ধরো ফুল এবং ওয়াইজ, মানে তুমি অনেক জ্ঞানী অথবা অনেক বোকা, পাশাপাশি দুইটা বিপরীত শব্দ বা একটা আর একটার একদম বিপরীত শব্দ, কন্ট্রাডিক্ট শব্দ, এমন জিনিসগুলোকে বলা হয় হচ্ছে অক্সিমর্ন, ঠিক আছে। তো অক্সিমর্ন থেকে কিন্তু তোমাদের অনেক সময় প্রশ্ন আসে, আমরা প্রশ্নগুলো সলভ করলেও দেখতে পারবো। তার আগে একটু দেখো, এইখানে বিভিন্ন ধরনের শব্দ দেয়া আছে, আরও ক্লিয়ার হয়ে যাবে যে পরস্পর বিরোধী পাশাপাশি মানে শব্দের ব্যবহার, মানে একটা আর একটার বিপরীত শব্দ, পরস্পর বিরোধী শব্দ। কেমন রেগুলার ইররেগুলার, কেয়ারলেস কেয়ারফুল, ললেস লফুল, আইডেলি বিজি, ওয়াইজফুল, এই ধরনের জিনিসগুলোকে বলা হয় হচ্ছে অক্সিমর্ন, ঠিক আছে, অক্সিমর্ন। এখন আমরা অক্সিমর্ন থেকে একটা প্রশ্ন সলভ করি, তাইলে আরও ভালো করে বুঝতে পারবো। এটা জাহাঙ্গীরনগরে আসা একটু প্রশ্ন, জাহাঙ্গীরনগরে আসা প্রশ্ন। দেখো প্রশ্নটা কি বলা আছে, অক্সিমর্ন রিফার্স টু এ টার্ম মেড টু ওয়ার্ডস দ্যাট কন্ট্রাডিক্ট ইচ আদার। মানে বলেই দিছে যে অক্সিমর্নটা আসলে কি বোঝানো হয়। একটা জিনিস মাথায় রাখবা যে এইখানে তো বলেই দিছে, তার মানে এত সহজ প্রশ্ন না। যখন প্রশ্ন সহজ থাকবে তখন দেখবো অপশন কঠিন হয়ে গেছে। তো এইখানে কি কি দেওয়া আছে দেখো, আমাদের এই অক্সিমর্ন খুঁজে বের করতে হবে যে অ্যাকচুয়ালি অক্সিমর্ন আসলে কোনটা। এ নাম্বারে কি দেওয়া আছে দেখো, স্ক্রেমিং বুল, বি নাম্বারে ব্লুয়েস্ট আইস, সি নাম্বারে হচ্ছে বিগ স্লিপ, 4 নম্বরে হচ্ছে ডিফেন্ডিং, তারপরে হচ্ছে সাইলেন্স, ঠিক আছে। তার মানে আমরা যদি একটু অর্থ করি, আমি অনেকে জানি যে তোমরা এই জায়গার অর্থগুলাও অনেকে পারবা না, ঠিক আছে। জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলাই এমন টাইপের হয় যে একটু কঠিন করে দিবে প্রশ্ন, নাইলে অপশন কঠিন করে দিবে। এই কারণে কি দেখো, স্ক্রেমিং বুল মানে কি বোঝানো হচ্ছে যে রক্তাক্ত অবস্থা বা খুব হিংসাত্মক অবস্থা। স্ক্রেমিং বলতে একদম খুব মানে রাগান্বিত অবস্থা। বুল বলতে কি বোঝানো হচ্ছে, ষাঁড়, তার মানে ষাঁড়ের যে রূপটা সেটাই দিছে। তার মানে এইখানে কি দেওয়া আছে দেখো, দুইটা সেম টাইপের জিনিস, তার মানে একই টাইপের জিনিস। আমাদের কি হইতে হবে, দুইটা কন্ট্রাডিক্টরি, মানে একটা আর একটার বিপরীত হইতে হবে। বাট এইখানে কি দেওয়া আছে, দুইটা সেম টাইপেরই জিনিস দেওয়া আছে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। এখন যদি আমরা পরেরটা দেখি, ব্লুয়েস্ট আইস মানে চোখ, যেমন অনেকের ব্লু চোখ, যেমন ইউরোপের মানুষগুলোর ব্লু চোখ হয়, এই জিনিসটা এখানে দেওয়া আছে, তার মানে এটাও হচ্ছে না। তারপরে যদি আমরা দেখি বিগ স্লিপ মানে এটা দ্বারা ডেটকে বোঝানো হয়, এটা একটা ইডিয়াম ফ্রেজ, এটাও হবে না। তারপরেরটা কি দেখো আছে, ডিফেইনিং আর হচ্ছে সাইলেন্স। তো অনেকে তোমরা অর্থ জানলেও এটা ভুল করতা, কেন, ডিফেইনিং মানে হচ্ছে কান তালি লাগা, মানে কান একদম ইয়া হয়ে গেছে, তালি লেগে গেছে, তুমি আর কিছু শুনতে পাচ্ছ না। সাইলেন্স মানেও হচ্ছে তুমি কোনো কিছু শুনতে পাবা না, একদম চুপচাপ নীরবতা। বাট এইখানে সেন্সটা তোমাকে বুঝতে হবে, সাইলেন্স বলতে কি বোঝানো হয়, যে একদম নীরবতা, একদম চুপচাপ, কিচ্ছু শোনা যাচ্ছে না, এমন টাইপের একটা জায়গা। বাট ডিফেইনিং বলতে কি বোঝানো হচ্ছে, যে কানতালি লাগা। কানতালি কখন লাগে, যখন
অনেক বেশি আওয়াজ হয়, আওয়াজ হওয়ার পরেই তোমার কানতালি লাগে। তার মানে এই ডিফাইনিং দ্বারা একটা আওয়াজ অবস্থা বোঝানো হচ্ছে, আওয়াজের অবস্থা বোঝানো হচ্ছে। সাইলেন্স বলতে একদম নীরব অবস্থা বোঝানো হচ্ছে, নীরব অবস্থা বোঝানো হচ্ছে। তার মানে দুইটা দেখো, একটা আলাদা, একটা আর একটার থেকে আলাদা, যার কারণে এটার অ্যান্সার হবে হচ্ছে ডি। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, এখন আমরা নেক্সটে চলে যাই। ধীরে ধীরে আমরা আসলে থ্রিলার মুভির মতো আগাবো। ঠিক আছে, যে দেখো না অনেক থ্রিলার মুভিগুলো দেখে মজা পাও, বিশেষ করে ক্রাইম থ্রিলারগুলা, ইনভেস্টিগেশন করতেছে, ধীরে 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 এইটা একটা ক্লু আসতেছে, আমরা মজা পাচ্ছ। তো বিষয়গুলো আমাদের ক্লাসগুলো এইরকম ইনশাল্লাহ হবে। অ্যান্টিথেসিস বলতে কি বোঝানো হয়, যারা আমাদের ক্লাসগুলো করবা তারা দেখবা যে এত বেশি উপকার হচ্ছ, মানে তুমি বুঝতে পারবা না যে তোমার আসলে কেমনে সব কিছু কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন দেখো অ্যান্টিথেসিস বলতে কি বোঝানো হয়। অ্যান্টিথেসিস বলতে বোঝানো হয় যে পাশাপাশি দুইটা বিপরীত ক্লজ থাকবে, একটা আর একটার বিপরীত ক্লজ বলতে কি বোঝায়, যে একটা সেন্টেন্স দুইটা ভাগ থাকবে, এক ভাগে এক কথা বলবে আর এক ভাগে আরেক কথা বলবে। ঠিক আছে, যে ধরো এরকম বলবে যে একতাই বল, এটা যদি আমরা ইংরেজি করি কি বোঝায়, যে ইউনাইটেড উই স্ট্রং, ডিভাইডেড উই ফল। ঠিক আছে, যে আমরা যখন ইউনাইটেড থাকবো, দেখো এই জায়গাতে ইউনাইটেড উই স্ট্রং দেই আমরা, ধরো স্ট্রং। ঠিক আছে, স্ট্রং, ডিভাইডেড এই পাশে কমা দিয়ে ডিভাইডেড উই ফল। ঠিক আছে, আমরা দুইটা দিই। এখন একটা জিনিস দেখো, ইউনাইটেড উই স্ট্যান্ড মানে আমরা যখন এক থাকবো, এইখানে কি বোঝানো হচ্ছে, একতা। ঠিক আছে, ডিভাইডেড উই ফল মানে আমরা যখন ভাগ হয়ে যাব, ভাগ হওয়া। তার মানে একটা জিনিস দেখো, এইখানে ভাগ হওয়া, এইখানে একতা, দুইটা আলাদা আলাদা জিনিস। মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা ক্লজে বলতেছে তুমি এক থাকো, একটা ক্লজে বলতেছে আলাদা হয়ে যাও। ঠিক আছে, কি মিনিং হচ্ছে সেটা পরের বিষয়, ওভারঅল কি মিনিং হচ্ছে সেটা পরের বিষয়, সেন্টেন্সটাতে কি বলতেছে। তো পাশাপাশি যখন এই ধরনের দুইটা ক্লজ থাকবে, ধরো একটা সেন্টেন্সে এরকম এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ। ঠিক আছে, যখন তোমাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, মেইন ক্লজ এইগুলো বোঝানো হবে, তখন বুঝবা। জাস্ট একটা মাথায় রাখো যে ক্লজ বলতে একটা সেন্টেন্সে দুইটা ভাগ থাকবে, এতটুকু তোমরা মানে বুঝলেই ইজিলি বুঝতে পারবা। মানে এই জিনিসটা জাস্ট মাথায় রাখো, ক্লজ সব থেকে সহজে বোঝার জন্য। তো এই জিনিসটা হচ্ছে অ্যান্টিথিসিস। ওকে, যে পাশাপাশি দুইটা বিপরীত টাইপের বা দুইটা ভিন্ন ধর্মী কী থাকে, ক্লজ থাকে। ওকে, এখন আমরা যদি আরও একটু ডিটেলসে দেখি তাইলে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাব। দেখো কি বলা আছে, যে পরস্পর বিরোধী ক্লজ। ঠিক আছে, এতটুকু জানলেই হবে। তাইলে কি দেখো, এক্সাম্পল কি বলছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, স্ট্রং না স্ট্যান্ড, আর ডিভাইডেড উই ফল। ঠিক আছে, একই অর্থ যেহেতু প্রকাশ করছে, আমরা ওই সেন্টেন্সটাকেও ঠিক বলতে পারি। তারপরে দেখো এই জায়গাতে টু ইরর ইজ হিউম্যান, টু ফরগিভ দ্য ডিভাইন মানে মানুষ ভুল করবে, সৃষ্টিকর্তার মানে মহৎ গুণ হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া, বা ডিভাইন গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া। ঠিক আছে, মানে কেউ ভুল করবে তাকে ক্ষমা করে দাও। ভুল এবং ক্ষমা দুইটা আলাদা, দুইটা ভিন্ন জাতীয় জিনিস, দুই রাস্তার জিনিস। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু অ্যান্টিথিসিসে কাজ করে। এখন আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখি তাইলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। দেখো কি বলা আছে, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। এটা একটা জবের একটা প্রশ্ন। তো ম্যান প্রপোজেস বলতে কি বোঝানো হয়, ম্যান প্রপোজেস বলতে বোঝানো হয় যে মানুষ আসলে কি করবে, পরিকল্পনা করবে। মানুষ কি করবে, পরিকল্পনা করবে। আর গড ডিসপোজেস বলতে কি বোঝানো হয়, গড মীমাংসা করবে, গড মীমাংসা করবে। তার মানে দেখো, তুমি পরিকল্পনা করতেছো, গড মীমাংসা করতেছে যে তোমার পরিকল্পনাটা সে অ্যাকসেপ্ট করবে নাকি ফেল করায় দিবে। ঠিক আছে, মানে তোমার গড ভালো করবে নাকি তোমার খারাপ করবে, সৃষ্টিকর্তা তোমার ভালো করবে নাকি খারাপ করবে। তো এই জিনিসটা কিন্তু দুইটা একটা আর একটার বিপরীত বা একটা আর একটা থেকে বিরোধিতার্থক। তো যার কারণে এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে হচ্ছে অ্যান্টিথেসিস। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমরা ইজিলি বুঝতে পারছো। এখন আসো অ্যান্টিথেসিস, তারপরে দেখো পার্সনিফিকেশন বলতে কি বোঝানো হয়। পার্সনিফিকেশন শব্দটাই কেমন বোঝায়, যে কোনো কিছুকে পার্সন তৈরি করা। হ্যাঁ, এতটুকু জানলেই আনাম, মানে পার্সন হিসাবে তৈরি করা। তার মানে যে জিনিসের প্রাণ নাই বা যে আসলে পার্সন না, বা যার আসলে প্রাণ নাই, এমন জিনিসকে মানে একদম প্রাণী করে গড়ে তোলা। ঠিক আছে, এই বিষয়টাকে বলা হয় পার্সনিফিকেশন, মানে কোনো জিনিসকে পার্সন হিসাবে তৈরি করা। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, যে ধরো দ্য রেডিও
সাডেনলি সিঙ্গিং, ঠিক আছে। তার মানে এইটা তারা কি বোঝানো হচ্ছে দেখো, যে রেডিও নামে একটা জিনিস আছে যেটার আসলে কি নাই, প্রাণ নাই, প্রাণ নাই, ওকে, প্রাণ নাই। বাট যখন তুমি এই রেডিওটাকে সিঙ্গিং করতে বলতেছো বা সিঙ্গিং শব্দটা অ্যাড করতেছো, তখন কিন্তু মনে হচ্ছে যে রেডিও হঠাৎ করে গান করা মানে সাডেনলি স্টপ সিঙ্গিং। ধরো এই যেখানে দিলাম সাডেনলি স্টপ সিঙ্গিং, মানে সাডেনলি হুট করে গান করা বন্ধ করে দিল, ঠিক আছে। তো এইরকম করে তুমি দিলা, তার মানে এইটাকে দেখো কিন্তু অটোমেটিক্যালি তুমি জীবন্ত করে ফেলতেছো, ঠিক আছে, যে এই সিঙ্গিং শব্দটা ইউজ করে জীবন্ত করে ফেলতেছো। তো এই জিনিসগুলোকে বলা হয় পার্সোনিফিকেশন। অথবা তুমি ধরো এইরকম করে নর্মালি কি জানো, যে ধরো স্মাইলিং ফেস, আমরা এরকম করে বলি যে স্মাইলিং ফেস, তার মানে একটা মানুষের ফেস আছে, সে হাসি করে। বাট তুমি যদি এরকম করে দাও যে স্মাইলিং সিজন, ঠিক আছে, স্মাইলিং সিজন, যে একটা মানে সিজন বা একটা ঋতু যেটা খুব হাস্য উজ্জ্বল, তার মানে ওই ঋতুটাকে কিন্তু এই স্মাইলিং শব্দটা অ্যাড করে তুমি জীবন্ত করে দিলা। তো এই বিষয়গুলোকে বলা হবে হচ্ছে পার্সোনিফিকেশন, মানে কোনো একটা শব্দ ইউজ করে একটা জিনিসকে পার্সন হিসাবে তৈরি করা বা পার্সনের মতো করে তৈরি করা, এই বিষয়টাকে বলা হয় পার্সোনিফিকেশন, ঠিক আছে। আমরা যদি একটু দেখি তাইলে তোমরা বিষয়টা আরও বুঝতে পারবা। দেখো এইখানে বিস্তারিত দেখো একটু, যে এই ধরনের এটা কি বলা হয়, নিষ্প্রাণ বস্তু বা গুণগত ধারণাকে জীবন্ত ব্যক্তির ন্যায় বিবেচনা করা হয়, এটাকে বলা হয় হচ্ছে পার্সোনিফিকেশন। মানে এমন কিছু উক্তি আছে যাদের আসলে প্রাণ নাই, নিষ্প্রাণ বা বস্তুগত টাইপের, বস্তুগত জিনিস, এমন জিনিসকে জীবন্ত ব্যক্তির ন্যায় তৈরি করা, এই জিনিসটাকে বলা হবে কি, পার্সোনিফিকেশন। ওকে, এক্সাম্পল যদি আমরা একটু দেখি, দেখো স্মাইলিং সিজন, অ্যাংরি সান, সানের কিন্তু জীবন নাই, সূর্যের জীবন আছে না, বাট এটাকে যখন তুমি অ্যাংরি বলতেছো তখন কিন্তু এটা মনে হচ্ছে যে রাগান্বিত, রাগ কে হইতে পারে, ধরো যার প্রাণ আছে, বাঘ ভাল্লুক রাগ হইতে পারে, মানুষ রাগ হইতে পারে, বাট সান কি রাগ হইতে পারে, সূর্য কি রাগ হইতে পারে না। তো এই জিনিসটাকে কিন্তু আমরা এই অ্যাংরিটা মডিফাই করে বা অ্যাংরি জিনিসটা দিয়ে মডিফাই করে কি করতেছি, প্রাণবন্ত করার চেষ্টা করতেছি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে পার্সোনিফিকেশন। তারপরে থ্রেটেনিং স্কাই, মানে ভয়ানক একটা গর্জনশীল আকাশ, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু পার্সোনিফিকেশনের মধ্যে পড়ে। আমরা যদি একটু উদাহরণ দেখি বা প্রশ্ন দেখি তাইলে আরও ভালো করে বুঝতে পারবো। দেখো এটা খুলনা ইউনিভার্সিটির 2018-19 সালে আসে একটা প্রশ্ন। কি বলা আছে, দ্য রেডিও সাডেনলি স্টপ সিঙ্গিং। আমি যে তোমাদেরকে উদাহরণটা দিলাম, ঠিক আছে, আমি উদাহরণগুলো কেন দিচ্ছি, দেখবা এগুলো হুবহু পরীক্ষাতে এসে যাচ্ছে। আমার কথাগুলো যখন শুনবা তখন দেখবা এই কথা শুনেই পরীক্ষাতে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবা, যার কারণে যেগুলো পরীক্ষাতে বারবার আসে, বেশি আসে, সেই প্রশ্নগুলো নিয়েই আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করব, ঠিক আছে, একদম ডিরেক্ট প্রশ্ন নিয়ে। তাইলে কি বোঝানো হচ্ছে, দ্য রেডিও সাডেনলি স্টপ সিঙ্গিং, তার মানে এই যে রেডিও জিনিসটা গান করা অফ করে দিল, তার মানে এটাকে কি পার্সোনিফিকেশন, পার্সোনিফাই করা হচ্ছে, ঠিক আছে। এই রেডিওটাকে পার্সন হিসাবে কনসিডার করা হচ্ছে এই সিঙ্গিং শব্দটার দ্বারা, ওকে, যার কারণে এটাকে বলা হবে কি, পার্সোনিফিকেশন। ওকে, আশা করি এই জিনিসটা তোমরা ইজিলি ধরতে পারছো, এটা কি পার্সোনিফিকেশন। এরপরে যদি আমরা একটু দেখি অ্যাপোস্ট্রোপি। অ্যাপোস্ট্রোপি বলতে কি বোঝানো হয়, অ্যাপোস্ট্রোপি বলতে জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, যে এক্সক্লামেটরি বা বিস্ময়বোধক, বিস্ময়, আচ্ছা বিস্ময়, যাই হোক, এক্সক্লামেটরি আমরা যদি লিখি এক্সক্লামেটরি সাইন, ঠিক আছে। অ্যাপোস্ট্রোপি বলতে কি বোঝানো হয়, নর্মাল জিনিস, যে কোনো সেন্টেন্সে যদি এই ধরনের এক্সক্লামেটরি সাইন থাকে তাইলে সেটাকে বলা হবে অ্যাপোস্ট্রোপি। বাট এইখানে কিছু প্রশ্ন আছে, সেটা হইলো এই যে এক্সক্লামেটরি যদি সেন্টেন্সটা অনেকগুলা থাকে, দেখা গেল এমন একটা প্রশ্ন আছে যেটাতে দুইটাতে ধরো এক্সক্লামেটরি সাইন দেওয়া আছে, তার মানে কি দুইটাই অ্যান্সার হবে না। এই ক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে যে এই এক্সক্লামেটরি সেন্টেন্স যেটা আছে, যুক্ত যে সেন্টেন্সটা আছে, সেইটা পার্সোনিফিকেশন সেন্টেন্স কিনা, পার্সোনিফিকেশন টাইপের সেন্টেন্স কিনা, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার মানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে অ্যাপোস্ট্রোপিতে, একটা এই চিহ্নটা, আর ওই চিহ্নটা থাকার পরেও সেটা পার্সোনিফিকেশন হচ্ছে কি না, এই দুইটা জিনিস যদি থাকে তাইলে সেটাকে বলা হবে হচ্ছে অ্যাপোস্ট্রোপি। ওকে, এখন আমরা যদি একটু দেখি তাইলে বুঝতে পারবো। অনেক সময় তোমাদের এমনও থাকতে পারে যে ধরো তোমাদেরকে এই অ্যাপোস্ট্রোপি চিহ্নটা নাই, শুধুমাত্র পার্সোনিফিকেশন বোঝাচ্ছে, তারপরেও কিন্তু ওইটা অ্যাপোস্ট্রোপি হবে। যেমন আমি তোমাদেরকে যদি একটু বলি যে ইজ সায়েন্সের ডটার অফ, মানে ইজ সায়েন্সের ডটার অফ আর্ট, এরকম যদি আমি বলি, সেন্টেন্সটা যদি আমি লিখি এইরকম যে ইজ সায়েন্স
এ ডটার UGHTR ডটার অফ আর্ট ART দিয়ে যদি আমি প্রশ্নবোধক চিহ্ন দিই, ঠিক আছে, তো এইটা দ্বারা কী বোঝাচ্ছে দেখো, এই সেন্টেন্সটাতে কিন্তু কোনো এই যে বিস্ময়বোধক বা এক্সক্লামেটরি চিহ্ন নাই, আছে না, প্রশ্নবোধক চিহ্ন আছে, বাট এই যে সায়েন্সটা, এই সায়েন্স শব্দটাকে ডটার এইটা কানেক্ট করে কি করতেছে দেখো, সায়েন্সকে একটা জীবন্ত জিনিসের ন্যায় তুলনা করতেছে, তার মানে পার্সোনিফিকেশন করে দিচ্ছে। যখন এই পার্সোনিফিকেশনটা করে দিবে তখন এই সেন্টেন্সটাকে কিন্তু তুমি অ্যাপোস্ট্রফির মধ্যেও ফালাই দিতে পারবা, কারণ অ্যাপোস্ট্রফির দুইটা রুল আছে, একটা পার্সোনিফিকেশন হইতে হবে আর একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি থাকতে হবে, অথবা অ্যাপোস্ট্রফি এবং পার্সোনিফিকেশন দুইটাই থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রেখো, আমি যদি তোমাদেরকে প্রশ্ন দেখাই তাইলে বিষয়গুলো আরও তোমরা ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে। এইখানে দেখো, এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আমি যেটা তোমাদেরকে বললাম এটা জাহাঙ্গীরনগরে আসা একটা প্রশ্ন 9-10 সালে, ওকে, এগুলো কিন্তু রিয়েল কোশ্চেন, ঠিক আছে। তো আমাদের যে পেইড ব্যাচের পিডিএফগুলো আছে ওইগুলাতে তোমরা একদম সুন্দর করে সবগুলো পেয়ে যাবা। আর এই যে ক্লাসের পিডিএফ এইগুলা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য আমরা একদম ফ্রিতেই দিই। আর তোমরা যদি কিনতে চাও এই আমাদের পিডিএফ যেগুলো আছে এগুলা যদি কিনতে চাও পিডিএফ আকারে, এগুলা স্লাইড না পিডিএফ, এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করলে তোমরা মানে কেনার সব ডিটেলস পেয়ে যাবা, ঠিক আছে। এইখানে কি দেখো, কিনলে সুবিধা হবে কি, আমি যা পড়াচ্ছি ওইগুলো পড়লেই তোমাদের আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে, এর বাইরে আর কিছু পড়া লাগবে না। তো প্রশ্নটা দেখো কি বলা আছে, অ্যাপোস্ট্রফি ইজ অ্যান এক্সক্লামেটরি অ্যাড্রেসিং অফ অ্যান ইমাজিনারি পারসন অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এইখানে বলা হয়েছে যে অ্যাপোস্ট্রফিটা হচ্ছে একটা বিস্ময়বোধক বা বিস্ময়বোধক একটা জিনিস, যেটা হচ্ছে এক ধরনের ইমাজিনারি পারসন, মানে একটা কাল্পনিক পারসন, ঠিক আছে, অর্থাৎ পার্সোনিফিকেশন, অথবা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা বিমূর্ত আইডিয়া, মানে একটা অদ্ভুত আইডিয়া, অদ্ভুত না যে রেডিও গান করছে, মানে গান বলতেছে, তার মানে রেডিওটাকে তুমি মানুষ বানায় দিচ্ছ, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া না, বিমূর্ত আইডিয়া না, মানে অদ্ভুত আইডিয়া না। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে এটাকে বলা হয় অ্যাপোস্ট্রি। এখন তোমাকে বলতে হয়েছে এটা দিয়ে কেন, আসলে কি বলছে, এটা দিয়ে তোমাকে সংজ্ঞাটা দিয়ে কি বলছে যে তুমি আসলে অ্যাপোস্ট্রফিটা খুঁজে বের করো নিচের কোন সেন্টেন্সটা। তো নর্মালি দেখো আমরা প্রথমে কি দেখব যে কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাপোস্ট্রফি আছে কি না। এই যে এই সেন্টেন্সের মধ্যে ডেথের পর দেখো অ্যাপোস্ট্রফি আছে, বাট বি নট প্রাউড এইটা দ্বারা, এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝানো হচ্ছে না, কোনো পার্সোনিফিকেশন বোঝানো হচ্ছে না। কারণ পার্সোনিফিকেশন হইতে গেলে আমরা বুঝতে পারি যে সেন্টেন্সগুলো দেখলেই যে এইটা আসলে কোনো একটা মডিফাইং শব্দ দিয়ে পার্সোনিফাই হচ্ছে কি না, এই জিনিসটা নাই, তার মানে এ হবে না। তারপরেরটা দেখো, এই জায়গাতে ভাই আর এইখানে কোনো কিছু নাই, এক্সক্লামেটরি চিহ্নও নাই, এটা হওয়ার চান্স কম। ডেথ, তারপরে যে শব্দগুলো ইউজ আছে স্টিং, এইগুলা দ্বারা পার্সোনিফাই বোঝানো যাচ্ছে না। রোল অন দো, ডার্ক, ডিপ, ওশেন, এইগুলা দ্বারাও মানে কোনো কিছু বোঝানো যাচ্ছে না, মানে হচ্ছে না, কোনো কিছু পার্সোনিফাই হচ্ছে না, তার মানে এই তিনটার একটাও হবে না। আর এই যে ইজ সায়েন্সের ডটার অফ আর্ট, এই কারণেই এটা হবে হচ্ছে অ্যাপোস্ট্রফি। কেন অ্যাপোস্ট্রফি হয় আমি তোমাদেরকে তখন উদাহরণ দিয়ে বুঝাইছি। এই জিনিসটা, এই যে সায়েন্স জিনিসটা, এটা হচ্ছে ডটারের কারণে প্রাণবন্ত হয়ে যাচ্ছে বা প্রাণ ফিরে পাচ্ছে বা পার্সোনিফাই হয়ে যাচ্ছে, যার কারণে এটাই অ্যাপোস্ট্রফি হবে, ঠিক আছে। যে অনেক সময় অ্যাপোস্ট্রফির চিহ্ন ছাড়াও অ্যাপোস্ট্রফি হইতে পারে, কি কারণে, এই কারণে। ওকে 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 তারপরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি তাইলে আরও ক্লিয়ার হয়ে যাব। এইখানে কি বলা আছে দেখো, মিল্টন, কি বলা আছে, মিল্টন, জন মিল্টনের কথা কিন্তু বলা হয়েছে, জন মিল্টন, ঠিক আছে, ইনি হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের মেবি কবি, ঠিক আছে, ব্রিটিশ পিরিয়ডের কবি। তো জন মিল্টনকে কি বলা হয়েছে, মিল্টন, মানে মিল্টন নাম ডেকে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া হচ্ছে, ওকে, আমাদের প্রথম ক্রাইটেরিয়া মিলে গেছে। তারপরে কি দেওয়া আছে দেখো, দে শুডেজ বি লিভিং অ্যাট দিস আওয়ার, মানে তার এখন পর্যন্ত বেঁচে থাকা উচিত ছিল, এইটা লিটারাল মিনিং বোঝাচ্ছে। তো এই যে বেঁচে থাকার সাথে একটা কানেকশন করে পার্সোনিফাই করা হয়েছে, ঠিক আছে, লিভিং শব্দটা ইউজ করে পার্সোনিফাই করা হচ্ছে, তার মানে অ্যাপোস্ট্রফিও আছে, পার্সোনিফিকেশনও করা হচ্ছে। এই জন্য এটা কিসের এক্সাম্পল হবে, এটা হবে হচ্ছে পার্সোনিফিকেশনের এক্সাম্পল, ঠিক আছে। আশা করি এই জিনিসটাও তোমাদের সুন্দর করে ক্লিয়ার হয়ে গেছে। সরি, এটা পার্সোনিফিকেশন না, এটা অ্যাপোস্ট্রফি হবে, কারণ আমরা তো অ্যাপোস্ট্রফি করতেছি, কারণ অ্যাপোস্ট্রফিও আছে আবার পার্সোনিফাই করতেছে, দুইটাই ক্রাইটেরিয়া পূরণ করতেছে, যার কারণে এটা অ্যাপোস্ট্রফি হবে, পার্সোনিফাই কিন্তু না, ঠিক আছে। ওকে, আশা করি এটা ইজিলি তোমরা বুঝতে পারছো, পার্সোনিফাই না, কারণ পার্সোনিফাই হইতে গেলে তো অ্যাপোস্ট্রফি থাকতো না, তখন শুধু পার্সোনিফাই। যদি এইখানে এটা থাকতো যে দো শুডেজ বি লিভিং অ্যাট দিস আওয়ার, মিল্টন দিয়ে যদি একটা কমা দেওয়া থাকতো তাইলে সেটা কিন্তু পার্সোনিফাই হয়ে যাইতো। ওকে,
আমাদের যেহেতু দুইটাই অ্যাপোস্ট্রফির ক্রাইটেরিয়া পূরণ করছে, যে এটা পার্সোনিফাই শব্দ হইতে হবে, পাশাপাশি অ্যাপোস্ট্রফি বা আমাদের এক্সক্লামেটরি চিহ্নটা থাকতে হবে, দুইটাই পূরণ করছে, যার কারণে এটা অ্যাপোস্ট্রফি। ওকে, এখন দেখো 9 নম্বরটা কি বলা হয়েছে, অ্যালিটারেশন। অ্যালিটারেশন কি জানো, যে কোনো ওয়ার্ডের শুরুতে একই টাইপের শব্দ থাকবে, সেটা কনসোনেন্টও হইতে পারে, ভাওয়েলও হইতে পারে, যে কোনো কিছু, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হবে হচ্ছে অ্যালিটারেশন। আমি যদি তোমাদেরকে একদম ডিরেক্ট অ্যালিটারেশনের মানে উদাহরণগুলো দেখাই তাইলে হবে। দেখো এইখানে কি বলা আছে, পিটার, পিপার, পিকড এ পিক অফ পিকেল পেপারস, ঠিক আছে। তার মানে কি, দেখো একটা সেন্টেন্স আছে যার প্রথম শব্দগুলা কি পি 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 পি, ঠিক আছে, মেইন শব্দের প্রথমগুলা পি। এই রকমের যখন বর্ণের পুনরাবৃত্তি থাকবে, একই বর্ণ বারবার 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 করে আসবে, এই জিনিসটাকে বলা হবে হচ্ছে অ্যালিটারেশন। তারপর দেখো রাউন্ড, দা, র্যাঙ্ক, রক, তারপরে এই দেখো সবগুলাতে আর 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 ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যালিটারেশন। আমরা যদি একটু প্রশ্ন দেখি অ্যালিটারেশনের প্রিভিয়াস ইয়ারে আসা, তাইলে আরও ক্লিয়ার হয়ে যাব। এটা আমাদের খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন, ঠিক আছে, এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। কি বলা আছে দেখো, এ অস্ট্রিয়ান আর্মি অ্যাওফুলি অ্যারিড, ঠিক আছে। তার মানে সবগুলোর প্রথমে কি আছে, এ এ এ এ এ, তার মানে এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে হচ্ছে অ্যালিটারেশন। ভাওয়েল কনসোনেন্ট যেটাই থাক কোনো সমস্যা নেই। অনেক সময় দেখবা যে অনেকে বলে যে ভাইয়া ভাওয়েল থাকলে তো সেটাকে বলা হয় হলো অ্যাসোনেন্স বা কনসোনেন্সের মধ্যে সেগুলো পড়ে যায়, ভাওয়েল কনসোনেন্ট আলাদা আলাদা হয়, তো ওইগুলো দেখার দরকার নেই। নর্মালি অ্যালিটারেশনে সবসময় দেখবা একই শব্দ খালি প্রথমের দিকে থাকতেছে, মানে একই টাইপের শব্দ, ভাওয়েল কনসোনেন্ট যাই হোক এই টাইপের থাকতেছে, পুনরাবৃত্তি হচ্ছে একই বর্ণের, ঠিক আছে, একটা শব্দের মধ্যে একই বর্ণের বা সাউন্ডের, সাউন্ড বললে ভালো বুঝবা। ওকে, এখন আমরা যদি দেখি অ্যাসোনেন্স। অ্যাসোনেন্স বলতে কি বোঝানো হয়, অ্যাসোনেন্স বলতে কি বোঝানো হয়, দেখো যে সেম ভাওয়েলের পুনরাবৃত্তি, এই জিনিসটা মাথায় রেখো যে অ্যাসোনেন্স এবং কনসোনেন্স, কনসোনেন্স বলতে হচ্ছে কনসোনেন্টের পুনরাবৃত্তি, আর অ্যাসোনেন্স বলতে সেম ভাওয়েলের পুনরাবৃত্তি। এখন কিভাবে হয় এই জিনিসটা যদি একটু দেখো তাইলে আরও ক্লিয়ার বুঝতে পারবা। এইখানে কি বলা আছে দেখো, যে অ্যাসোনেন্স বলতে সেম ভাওয়েলের পুনরাবৃত্তি। একটা যদি উদাহরণ দেই, দেখো ম্যান সেল দ্য ওয়েডিং বেলস, ঠিক আছে। তাইলে এই সেন্টেন্সটার মধ্যে কি আছে, ই, এটাতেও আছে ই, এটাতেও আছে ই, এটাতেও আছে ই, এটাতেও আছে ই। তো পরীক্ষাতে আসলে কিভাবে প্রশ্নগুলো আছে, পরীক্ষাতে কিন্তু এই অ্যাসোনেন্স থেকে অনেক প্রশ্ন আসে, হিউজ প্রশ্ন আসে, তো এইটা খুব ভালোভাবে মাথায় রাখবা। এইটা তোমাদের পরীক্ষাতে আসে যে নিচের শব্দ বা নিচের সেন্টেন্সটা থেকে কোনটাতে অ্যাসোনেন্স বেশি আছে, বা নর্মালি এরকম থাকে যে অ্যাসোনেন্স নির্ণয় করো, সবগুলাতে অ্যাসোনেন্স দেওয়া থাকে, মানে সবগুলাতে ভাওয়েল দেওয়া থাকে, বাট যেটাতে সব থেকে বেশি থাকে সেইটা অ্যান্সার হয়। আমি তোমাদের প্রশ্ন দেখাবো তাইলে বুঝতে পারবা। আর কনসোনেন্স কি, রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড। এই যে এগুলাতে ভাওয়েল আছে এরকম কনসোনেন্ট, ধরো এ যদি থাকতো এইগুলাতে, সরি এ না, ধরো বি যদি থাকতো সবগুলাতে বি 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 বা বি এরকম যদি থাকতো, তাইলে সেটাকে বলা হয়তো হচ্ছে কনসোনেন্স, ঠিক আছে। জাস্ট এতটুকু মাথায় রাখো। এখন আমরা যখন উদাহরণ দেখব তখন এই বিষয়টা আরও সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখো, অ্যাসোনেন্স রিফার্স টু দ্য রিপিটেশন অফ দ্য সিমিলার ভাওয়েল সাউন্ড, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাসোনেন্স, ঠিক আছে। তাইলে কি বলা হয়েছে দেখো, অ্যাসোনেন্স বলতে কি বোঝানো হয়, রিপিটেশন অফ সিমিলার ভাওয়েল সাউন্ড। তার মানে একই টাইপের ভাওয়েল সাউন্ড হইতে হবে, শুধু ভাওয়েল এই আই ও ইউ এই পাঁচটার যে কোনো কিছু থাকলে হবে বিষয়টা এমন না, একই টাইপের থাকতে হবে, অর্থাৎ একটাই, এ থাকলে এ, ই থাকলে ই, আই থাকলে আই, ইউ থাকলে ইউ, সবগুলো এইরকম একই থাকতে হবে। তাইলে আমরা যদি 1 নম্বরটাতে দেখি, এইখানে ই একটা ভাওয়েল আছে আর বাকিগুলোতে নাই, তার মানে আমরা ই খুঁজবো না। তারপরে যদি আমরা দেখি পরের সেন্টেন্সে এ আছে, এ একটা, এই যে একটা এ, এই যে একটা এ, তার মানে আমরা নর্মালি এইখানে 2টা বা 3টা এটাকে আমরা কাউন্ট করব না, একটা শব্দের মধ্যে যেটা আছে সেটা কাউন্ট করবো, 2টাই। এইখানে কি দেখো, এইখানে ইউ একটা আছে, পরেরগুলাতে ইউ আছে নাই, তার মানে এটা একটা বাদ দেবো। পরে দেখো এইখানে একটা ও, এইখানে একটা ও, 2টা ও মিলে একটা, কারণ পাশাপাশি থাকলে সেটাকে একটা ধরা হয়। তার মানে এইখানে 2টা আমরা কি পাইলাম, 2টা অ্যাসোনেন্স পাইলাম বা 2টা ভাওয়েল পাইলাম, এইখানে একটা ভাওয়েল পাইলাম, এই 2টা মিলে একটা, কারণ 2টা পাশাপাশি আছে এই জন্য একটা কাউন্ট করতে হবে। 2টা আলাদা আলাদা সেন্টেন্সে থাকলে, মানে আলাদা আলাদা ওয়ার্ডের মধ্যে থাকলে, তাইলে আমরা 2টাকে আলাদা আলাদা, ধরো এইখানে যদি ও থাকতো তাইলে এইখানে একটা, এইখানে একটা, 2টা হইতো, 2টা একসাথে আছে যার কারণে একটা। তারপরে কি দেখো, এইখানে এ একটা আছে, এইখানে নাই, এখানে আই আছে, এখানে ও আছে, তার মানে 3টা আলাদা আলাদা, সবগুলো একটা একটা করে, এটাও বাদ। তারপরে কি দেখো, এখানে একটা ইউ আছে, আই আছে, ই আছে,
তার মানে এইখানেও একটা একটা করে বাদ। তার মানে দেখো এটাতেও মোটামুটি একটা আমরা দুইটা একই টাইপের পাইলাম, এইখানেও দুইটা আমরা আলাদা আলাদা টাইপের, মানে আলাদা আলাদা দুইটা ওয়ার্ডে একই টাইপের আমরা দুইটা ভাওয়েল পাইলাম। তার মানে অ্যান্সার হবে হচ্ছে অ্যাসোনেন্স। ঠিক আছে, অ্যাসোনেন্সগুলো কীভাবে বের করতে হয় এইভাবে। আমি যখন আরও প্রশ্ন সলভ করাবো তখন আরও ভালো করে বুঝবা। তো এইটা হচ্ছে অ্যাসোনেন্সের উদাহরণ। ওকে, এটা হচ্ছে অ্যাসোনেন্সের উদাহরণ। এখন দেখো ইপিগ্রাম শব্দের অর্থ কী। ইপিগ্রাম শব্দের অর্থ, যা শব্দের অর্থটা মাথায় রাখলেই হবে, যে কোনো সুচাতুর বক্তব্যগুলা বা যেগুলা খুব একটু ট্যালেন্টেড মানুষজন যেগুলা বলে, ঠিক আছে, যে একটু কঠিন টাইপের বা যেগুলার ভাবার্থ অনেক কিছু থাকে, সেই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে ইপিগ্রাম, সেগুলোকে বলা হয় ইপিগ্রাম। ওকে, এখন যদি ইপিগ্রাম তোমরা একটু দেখো, উদাহরণ দেখো, তাইলে সরাসরি বুঝতে পারবে। কি বলা আছে? দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান, মানে শিশুরাই জাতির ভবিষ্যৎ। ঠিক আছে, তার মানে কি দেখো এটা কিন্তু একটা সুচাতুর কথাবার্তা, তার মানে সুচাতুর্যপূর্ণ বা কৌতুকপূর্ণ উপায়ে বক্তব্য ধারণকারী উক্তি, ঠিক আছে, ব্যক্ত করা উক্তি। তার মানে এইটা কিন্তু একটু সুচাতুর উক্তি। ওকে, বা একটু কৌতুক টাইপেরও বলা হচ্ছে, বা একটু সুচাতুর, সব থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে এটা হিসাব করে কথা বলার মতো কথা, উক্তি। তো এই জিনিসগুলোকে বলা হবে কি? এপিগ্রাম। ঠিক আছে, তারপরে দেখো সাইলেন্স ইজ সামটাইম মোর এলোকুয়েন্ট দেন স্পিচ, মানে অনেক বলে না যে অনেক সময় আসলে চুপ থাকা কথা বলার থেকে শ্রেয় বা সব থেকে ভালো। তো এই বিষয়গুলা একটু মানে একটু বড় বড় লোকের কথাবার্তা, ঠিক আছে, গম্ভীর্যপূর্ণ কথাবার্তা। তো এই বিষয়গুলোকে বলা হয় হচ্ছে ইপিগ্রাম। ঠিক আছে, ইপিগ্রাম নিয়ে আর যেন কখনো ভুল টুল না হয়। এখন দেখো প্যারাডক্স। প্যারাডক্স বলতে কি বোঝানো হয়? প্যারাডক্স বলতে বোঝানো হয় যে সেলফ কন্ট্রাডিক্টরি জিনিস। এইখানে দেখো দেয়া আছে, সেটা কি বলা আছে? যে দুইটা বিপরীতধর্মী আইডিয়া কিন্তু আইডিয়াগুলো ট্রু। ঠিক আছে, এটাকে বলা হবে হচ্ছে প্যারাডক্স, এবং এটাকে বলা হয় হচ্ছে সেলফ কন্ট্রাডিক্ট, মানে নিজেই নিজের বিপরীত, নিজেই নিজের সাথে সাংঘর্ষিক। এই ধরনের জিনিসগুলোকে বলা হবে হচ্ছে প্যারাডক্স। একটা জিনিস মাথায় রাখবা, যে এরকম বলা হবে যে একটা সেন্টেন্সের মধ্যে প্রথমে গরিবের কথা বলা হচ্ছে, পরে আবার ধনীর কথা বলা হচ্ছে। ঠিক আছে, যে গরিবরা এমন, ধনী আবার এমন। তার মানে তোমরা একটা সেন্টেন্সের মধ্যে দেখবা দুই টাইপের কথা হচ্ছে কিনা, বা দুইটা আলাদা আলাদা সেলফ কন্ট্রাডিক্ট, নিজেই নিজের কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে কিনা, এমন টাইপের জিনিসগুলোকে বলা হবে হচ্ছে প্যারাডক্স। ঠিক আছে, এখন যদি একটু দেখো এক্সাম্পল দেখো, তাইলে আরও বুঝতে পারবা। এইখানে কি বলা আছে? মোর হ্যাস্ট লেস্ট স্পিড, মানে কি বলা হচ্ছে? যত বেশি তুমি তাড়াহুড়া করবা তত বেশি পিছিয়ে পড়বা। ঠিক আছে, যত বেশি তাড়াহুড়া করবা, এই যে মোর হ্যাস্ট, যত বেশি তাড়াহুড়া করবা, লেস স্পিড মানে তত তুমি পিছায় আসবা। ঠিক আছে, তো এই বিষয়টা দেখো একটা আর একটার বিপরীত, মানে সেলফ কন্ট্রাডিক্ট। কন্ট্রাডিক্ট মানে কি? কন্ট্রাডিক্ট মানে হচ্ছে কিন্তু বিপরীত, বিপরীত বা হচ্ছে বিরোধ টাইপের জিনিস। ওকে, তার মানে এই ধরনের সেলফ কন্ট্রাডিক্ট বিষয়গুলোকে বলা হয় হচ্ছে প্যারাডক্স। ওকে, আমরা যদি উদাহরণে যাই তাইলে আরও ভালো করে বুঝতে পারবো। এই সবগুলাই ওই একই টাইপেরই জিনিস, সেন্সটা বুঝে গেছো। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু দেখি, রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন দেখো, সরাসরি প্রশ্নগুলো দেখাই কেন? যাতে করে কনফিডেন্স পাও যে আদৌ পারবা কি না, এইগুলো পড়লে হবে কি না। কী দেওয়া আছে দেখো? প্যারাডক্স মিনস, রাজশাহী ইউনিভার্সিটি 15-16 প্রশ্ন। কি বলা আছে দেখো? এ ডিজিজ, এটা কি একটা অসুখ? এটা কি একটা কোনো একটা অসুখ? না। তারপরে কি দেখো? এ স্টেটমেন্ট কন্টেইনিং টু অপোজিটিং বাট আইডিয়া ইজ ট্রু। তার মানে একটা স্টেটমেন্ট এমন ধরনের একটা বক্তব্য যেটার হচ্ছে বিপরীত, একটা আরেকটার বিপরীত, বাট হচ্ছে ট্রু, কথাগুলো সত্য। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোকে বলা হচ্ছে প্যারাডক্স। তার মানে এটা অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার কি? অ্যান্সার হলো বি। আমরা যদি একটু দেখি, অ্যান্সার বি। ওকে, এরপরে কি দেখো? এরপরে দেখো, দেয়ার ইজ নো ওয়ান সো পোর অ্যাজ ওয়েলদি মেজার। দুইটা জিনিস দেখো, জাস্ট এই ধরনের সেন্টেন্সগুলো, ক্রিটিক্যাল সেন্টেন্সগুলোতে দেখবা ওয়েলদি মেজার বলতে কি বোঝানো হচ্ছে? যে কৃপণ ধ্বনি। ওয়েলদি মেজার মানে কি? কৃপণ ধ্বনি। ঠিক আছে, আর পোর মানে কি? গরিব এবং কৃপণ ধ্বনি দুইটা সেলফ কন্ট্রাডিক্টরি বিষয়, এবং আইডিয়াগুলো ট্রু। আইডিয়াগুলো কীভাবে ট্রু হবে? যখন তুমি ফুল মিনিংটা করতে পারবা তখন। যদি ফুল মিনিং না করতে পারো, এরকম যদি দুইটা জিনিস পাও, তাইলেই সেটাকে তুমি ইজিলি বলে দিতে পারবা যে এটা একটা প্যারাডক্স। ওকে, তাইলে মানে তোমরা একটা বইয়ের নাম শুনছো না, যে প্যারাডক্সিক্যাল সাজিদ, আরিফ আজাদের বই, খুবই ফেমাস একটা বই। আমরা যখন ছোটোকালে ছিলাম, ইন্টারমিডিয়েটে, তখনকার বই মনে হয়।
তো ওই কথাটা দ্বারাই মানে ওই বইটার নাম কেন দিছিল, যে আমরা আসলে নিজেই নিজেকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি, কিন্তু আমরা আসলে কি ভালো নাকি অথবা খারাপ। ঠিক আছে, তো তাইলে আমরা যদি একটু উদাহরণটা দেখি তাইলে বুঝতে পারবো কি বলা আছে। দেয়ার ইজ নো ওয়ান সো পোর, মানে সেখানে বা মানে কোনো আসলে এমন কোনো গরিব মানুষ নাই বা এমন কোনো গরিব নাই অ্যাজ ওয়েলদি মিজার, যে আসলে কৃপণ ধনী টাইপের। ঠিক আছে, কৃপণ ধনীর মতো, বোঝা গেছে। তার মানে দুইটা দেখো কন্ট্রাডিক্টরি বিষয়, বাট একটা হচ্ছে ট্রু আইডিয়া প্রকাশ পাচ্ছে যে কথা তো সত্য, গরিব এমন কোনো গরিব মানুষ নাই যে আসলে কৃপণ ধনীদের স্টাইলে বসবাস করে। ঠিক আছে, লিটারাল মিনিংগুলো করলেই তুমি ইয়া পেয়ে যাবা, ভাব অর্থ বাদ দাও, অ্যাকচুয়াল অর্থ যা আসে সেই হিসাবে করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবা। তার মানে এটাকে বলা হবে হচ্ছে প্যারাডক্স। ঠিক আছে, এটা কি প্যারাডক্স। ওকে, এখন দেখো আইরনি। আইরনি বলতে কি বোঝানো হয়, যে দাহা মিথ্যা কথা বলা। ঠিক আছে, যে যা নয় একদম তাই বলা, যে এমন কোনো ঘটনা নিয়ে কথা বলা যেটা আসলে কখনো হবে না, সম্ভব না। যেমন ধরো, এ ট্রু ফ্রেন্ড নেভার হেল্প ইউ ইন ইউর ডেঞ্জার টাইম। ঠিক আছে, এইরকম যদি আমি একটা কথা বলি যে একটা সত্যিকারের বন্ধু তোমাকে কখনোই কখনোই তোমার বিপদের সময় সাহায্য করবে না, কথাটা কি ঠিক? বলো, যে তোমার সবথেকে বেস্ট ফ্রেন্ড সে তোমাকে তোমার বিপদে সাহায্য করবে না, এটা কি ঠিক? তো এই ধরনের যারা কথাবার্তা বলে তাদেরকে বলা হয় হচ্ছে কিং অফ আইরনি। কিং অফ আইরনি। আইরনি এইটা হচ্ছে নিকনেম সেট করে দিবা। যদি একটু ফেসবুকে যদি মেসেঞ্জার থাকে ওইখানে নিকনেম সেট করে দিবা যে কিং অফ আইরনি, যারা দাহা মিথ্যা কথা বলে, দিনকে রাত বানায় দেয়। ঠিক আছে, তো তাদেরকে আসলে আমরা মজা করে কিং অফ আইরনি ডাকি। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও কিং অফ আইরনি আছে। ঠিক আছে, তো মজা করে এটা আমি দিলাম। ওকে, তো কিং অফ আইরনি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো আমরা উদাহরণগুলো যদি একটু দেখি তাইলে বুঝবো। এই দেখো, এ ফাইন ফ্রেন্ড ইউ আর টু ফরসোক মি ইন ট্রাবল, মানে আমার একটা সব থেকে ভালো বন্ধু আমাকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়। তো বিষয়টা তো এমন না। ঠিক আছে, যে দাহা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। ওকে, এগুলোকে বলা হয় আইরনি। এখন যদি আমরা একটু উদাহরণ দেখি তাইলে আরও সুন্দর করে বুঝতে পারবো কি বলা আছে। দেখো, এইটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে আসা একটু প্রশ্ন। ওকে, কি বলা আছে দেখো, কিং লেয়ার ব্যানিশড হিজ ইয়াংগেস্ট ডটার, মানে কিং লেয়ার নামে, তোমরা সবাই কিং লেয়ারের নাম শুনছো, তিনি হচ্ছে সব থেকে তার ইয়াংগেস্ট ডটার, তাকে কি করছিল, ব্যানিশড মানে বের করে দিছিল বা তার রাজ্য থেকে ত্যাগ করে দিছিল। নাম কি, কর্ডিলা। কর্ডিলা নামে সব থেকে ছোটো মেয়েকে কিং লেয়ার তার রাজ্য থেকে ব্যান করে দিছিল বা বের করে দিছিল ফ্রম হিজ কিংডম, তার রাজ্য থেকে। বাট অ্যাট দ্য এন্ড, কিন্তু একদম শেষে, শি বলতে কাকে বোঝাচ্ছে, এই যে কর্ডিলাকে, তার মেয়েকে, তার মেয়ে বিকাম হার অনলি শেল্টার, মানে এটা হিজ হবে, মেবি হিজ, বিকাম হিজ অনলি শেল্টার। কিং লেয়ার কি ছেলে না? ছেলে, তাইলে হিজ। যে তাইলে কি বলছে দেখো, যে কিং লেয়ার তার মেয়ে কর্ডিলাকে তার রাজপ্রসাদ থেকে বা তার রাজ্য থেকে বের করে দিছিল, বাট একদম শেষ সময়ে গিয়ে যখন কিং লেয়ার হাঁটাচলা করতে পারে না বা তার অবস্থা খুব খারাপ, তখন একমাত্র আশ্রয়স্থল ওই মেয়েটাই হইল। এটা কি কখনো সম্ভব? তুমি ধরো একজনকে পুরা দমে খুবই খারাপ অবস্থা, তার মানে খুব খারাপ অবস্থা করছো, তোমার খারাপ সময় সে তোমাকে সব থেকে ভালোভাবে হেল্প করতেছে, এটা তো এক্সপেক্টেড না, এক্সেপশন থাকতে পারে, বাট এটা তো নর্মালি সচরাচর হয় না। তার মানে এই ধরনের কথাগুলো হচ্ছে দাহা মিথ্যা কথা। যেমন বিষয়টা এমন যে ধরো আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালাবে, বিএমপি হেল্প করছে, এর থেকে ভালো উদাহরণ হয় না। এটাই কখনো সম্ভব? কখনো সম্ভব না। তো এই জিনিসটাকে বলা হবে, এইটাকে বলা হবে হচ্ছে আইরনি। ঠিক আছে, যে দাহা মিথ্যা কথা বলা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আইরনি। তারপরে কি দেখো, মেটোনমি। মেটোনমি বলতে কি বোঝানো হয়, যে একটা নামের পরিবর্তে আর একটা নাম ব্যবহার করা। কি বলা আছে দেখো, একটা নামের পরিবর্তে আর একটা নাম ব্যবহার করা। যেমন তোমরা এরকম উদাহরণ দেখছো না, যে দ্য পেন ইজ মাইটার দেন শর্ট, এরকম দেখছো না, যে দ্য পেন ইজ মাইটার, MIGHTIER, মাইটার দেন কি বলা আছে, SWORD, শর্ট। একটা জিনিস দেখো, এখানে কি বোঝানো হচ্ছে, দ্য পেন বলতে কি বোঝানো হচ্ছে, পেন বলতে রাইটারকে বোঝানো হচ্ছে, রাইটার। ঠিক আছে, আর শর্ট বলতে কি বোঝানো হচ্ছে, সোলজার।
ঠিক আছে, সোলজার। যাই হোক, বানানটা একটু দেখে নিও। কি বোঝানো হচ্ছে দেখো, যে একটা নামের পরিবর্তে যখন আমরা আর একটা নাম ব্যবহার করব, এইখানে দ্য পেন বলতে কি বোঝানো হচ্ছে, যে অসির চেয়ে মসি শক্তিশালী, অর্থাৎ কলমের শক্তি সৈন্যর থেকে বেশি। ঠিক আছে, তাইলে এই যে পেন দ্বারা রাইটারকে উচ্চ অবস্থায় রাখা হচ্ছে, বা এই রাইডারের পরিবর্তে পেন শব্দটা ইউজ হয়েছে, তার মানে একটা নামের পরিবর্তে আর একটা নাম যখন ব্যবহার হবে, এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হবে মেটোনমি। ওকে, আর এই জায়গাতে শর্টের পরিবর্তে, সোলজারের পরিবর্তে শর্ট ব্যবহার হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে মেটোনমির সব থেকে বেস্ট উদাহরণ। আমরা যদি প্রশ্নগুলো একটু দেখি তাইলে আরও ভালো করে বুঝতে পারবো। এইখানে দেখো কি বলা আছে, দ্য বেঞ্চ ফাউন্ড হিম গাল্টি, মানে গিলটি না গিলটি, এটা হচ্ছে বেঞ্চ দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। ওকে, দেখো কি বলা হয়েছে, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি। ঠিক আছে, এটা মেবি গোপালগঞ্জে একটা আসা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দ্য বেঞ্চ ফাউন্ড হিম গিলটি, তার মানে বেঞ্চ বলতে কাকে বোঝানো হচ্ছে, যে বেঞ্চে আসলে বসে যারা বিচার করে তাদের, তার মানে বিচারকদের। তার মানে এই যে দ্য বেঞ্চ দ্বারা জাজেস প্যানেলকে বা জাজদেরকে বোঝানো হচ্ছে, যারা বিচারক আছে তাদেরকে বোঝানো হচ্ছে। তার মানে এই বেঞ্চের পরিবর্তে জাজ ব্যবহার করলেও কিন্তু সেন্টেন্সটা হইতো। তার মানে একটা নামের পরিবর্তে আর একটা নাম ব্যবহার করা হয়েছে, জাজের পরিবর্তে এইখানে বেঞ্চ ব্যবহার করা হয়েছে। তো এই যে একটার পরিবর্তে আর একটা ব্যবহার করা, এইটাকে বলা হয়, কি বলা হয় বলো, এইটাকে বলা হয় মেটোনমি। ঠিক আছে, আশা করি তোমরা ইজিলি বুঝতে পারছো, এটাকে মেটোনমি বলা হয়। এখন ধরো আরও একটা বাংলাদেশ ব্যাংকের এডির প্রশ্ন। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের এডি সব থেকে মানে কি বলি ট্যালেন্টেড লোকজনগুলো এই জায়গাতে জব করে। বিসিএস ক্যাডাররাও এত ট্যালেন্টেড না, বাংলাদেশ ব্যাংকের এডিরা যতটা ট্যালেন্টেড হয়। ঠিক আছে, কি দেখো, পিয়াংইয়াং অ্যান্ড ওয়াশিংটন হ্যাভ ফাইনালি কাম টু এ কনসেনসাস, মানে কি বলা হয়েছে দেখো, পিয়াংইয়াং বলতে কি বোঝানো হচ্ছে, যে এই নামটা শুনে কি মনে হচ্ছে, চীনের একটা নাম, চীনের একটা শহর। তো এই পিয়াংইয়াং দ্বারা চীনের গভর্নমেন্টকে বোঝানো হচ্ছে এবং ওয়াশিংটন দ্বারা যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টকে বোঝানো হচ্ছে। তার মানে এই দুইটা দেশের কি সরকার প্রধান, কার চীন ও ইউএসএ। ঠিক আছে, সরকার প্রধান চীন এবং ইউএসএ। এই চীন এবং কি বলে ইউএসএর সরকার প্রধানরা হ্যাভ ফাইনালি কাম টু এ কনসেনসাস, মানে তারা একই সাথে সুর মিলাচ্ছে একদম সর্বশেষে এসে। দেখবো না যে আন্তর্জাতিক ইস্যুগুলো যখন আসে তখন এক এক দেশে এক এক বিবৃতি দিচ্ছে, লাস্টের চাপে পড়ে বা তাদের দেখতেছে নিজেদের লস হয়ে যাচ্ছে। বিশেষ করে ইউএসএরা অনেক সময় এমন কাজ করে যে তাদের লস হয়ে যাচ্ছে, তারা আসলে লস টস আর করতে চায় না, তখন তারা বলে যে না, আমরা যা আগে বিবৃতি দিচ্ছিলাম তা উইথড্র করে নিলাম, একই সুরে সুর মিলায় যে কোনো দেশের সাথে। তো এই বিষয়গুলোকে বলা হয় কি, এইগুলাকে বলা হয় হচ্ছে, কোথায় গেল, মেটোনমি। ঠিক আছে, ওকে, মানে একটার পরিবর্তে আর একটা নাম। এই জায়গাতে পিয়াংইয়াং এবং ওয়াশিংটনের পরিবর্তে, মানে এইটার চীন এবং যুক্তরাষ্ট্র সরকারের পরিবর্তে পিয়াংইয়াং এবং ওয়াশিংটন দুইটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, দুইটা শহরের নাম ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এইটা একটার পরিবর্তে আর একটা নাম ব্যবহার করা হইলে সেটাকে বলা হয় মেটোনমি। ওকে, এখন দেখো অনোমাটোপিয়া বলতে কি বোঝা হয়, যে অনুকার ধ্বনি বলতে কি বোঝায়, যে নর্মালি যেগুলো আসলে ধরো পাখির আওয়াজ কিচিরমিচির করে না, তারপরে রেসলিং অফ লিভস, মানে কি বলা হয়, রেসলিং অফ লিভস, রেসলিং অফ লিভস। ঠিক আছে, মানে কি পাতার শব্দ, মড়মড়, এরকম যে ধরো একটা পাতায় তুমি হচ্ছে পাড়া দিলা বা পা দিয়ে মোচড় দিলা, তাইলে কি আসবে, মড়মড়, এমন শব্দ আসবে না। তো এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে অনোমাটোপিয়া। ঠিক আছে, এগুলাকে বলা হয় অনোমাটোপিয়া। তারপরে অনুকার টাইপের যে জিনিসগুলো আছে, হিপ হিপ, হুস হুস, এই ধরনেরগুলো। তো ডিটেলস দেখো, এগুলো লেখা আছে, রেসলিং অফ লিভস, জিঙ্গেল জেঙ্গেল, হিস হিস, ক্যাউ ক্যাউ, এইগুলাকে বলা হয় হচ্ছে অনোমাটোপিয়া। ঠিক আছে, অনুকার ধ্বনি। এখন দেখো এইখানে একটা প্রশ্ন দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। কি বলা আছে দেখো, আই রাইজ মাই হেড অ্যাট দ্য রেসলিং অফ লিভস। হেয়ার রেসলিং বলতে কি বোঝানো হয়, দেখছো একদম ডিরেক্ট আমাদের উদাহরণ থেকে প্রশ্ন চলে আসছে। রেসলিং বলতে কি বোঝানো হয় বুঝতে পারছো, যে যখন আসলে মানে করা হবে, কি বলে দাঁড়াও, অনোমাটোপিয়ার ক্ষেত্রে আর কি, অনোমাটোপিয়ার ক্ষেত্রে যখন আর কি অনুকার ধ্বনিগুলার ব্যবহার করা হবে। অনুকার ধ্বনি কখন, যখন তোমরা ধনাত্মক ব্যঞ্জন পড়বা বা ধনাত্মক
যে শব্দগুলো আছে বাংলা ব্যাকরণে, তখন অনুকার ধ্বনিগুলো বুঝতে পারবা। ঠিক আছে, তো এটাকে বলা হয় হচ্ছে অনোমাটোপিয়া। ঠিক আছে, অনোমাটোপিয়া, আশা করি ক্লিয়ার হয়ে গেছো। এখন দেখো পেলিওনিজম বা হচ্ছে টিউটোলজি। পেলিওনিজম বা টিউটোলজি বলতে কি বোঝানো হয়, যে রিডান্ডেন্ট ওয়ার্ড। তোমরা রিডান্ডেন্সি যখন ইংরেজি গ্রামার পড়বা তখন জিনিসটা বুঝতে পারবে। রিডান্ডেন্ট বলতে একই শব্দের একটা সমার্থক শব্দ তুমি ব্যবহার করে দিলা, অপ্রয়োজনীয় ব্যবহার। যেমন তুমি যদি এইভাবে বলো যে রিপিট ইট এগেইন, বলো যদি এরকম রিপিট ইট এগেইন। ঠিক আছে, রিপিট ইট এগেইন, তার মানে কি দেখো, রিপিট মানেও কি আবার করো, এগেইন মানেও কি আবার করো, দুইটা একই টাইপের জিনিস, সিনোনিম টাইপের জিনিস, রিডান্ডেন্ট শব্দ এগুলাকে বলা হয়। এগুলাকে বলা হয় ইউজ অফ রিডান্ডেন্সি। যখন তোমাদের গ্রামার মানে পড়ানো হবে তখন তোমরা ইউজ অফ রিডান্ডেন্সিগুলো বুঝবা। তো এই ধরনের একই শব্দ যখন তুমি ইউজ করতেছো অপ্রয়োজনীয়, তুমি যদি একটা বাদ দাও, ঠিক আছে, রিপিটেড মানে কি তুমি আবার করো, রিপিটেড এগেইনটা বলার দরকার হচ্ছে না। এই ধরনের অপ্রয়োজনীয় শব্দ যেখানে ইউজ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে পেলিওনিজম বা হচ্ছে টিউটোলজি। ঠিক আছে, এখন যদি তোমরা একটু ডিটেলসে দেখো তাইলে আরও ভালো ক্লিয়ার হবা। এইখানে দেখো কি বলা আছে, রিপিটেড এগেইন, লেট আস জয়েন টুগেদার। এইখানে দেখো লেট আস জয়েন টুগেদার, জয়েন এবং টুগেদার দুইটা। তারপরে হি লিভস ইন লনলি আইসোলেটেড। লনলি মানে কি একা, আইসোলেটেড মানে কি একা থাকা, বিচ্ছিন্ন হয়ে থাকা। তার মানে দুইটা কিন্তু একই টাইপের জিনিস। তো এই জিনিসগুলোর ব্যবহারকে বলা হয় হচ্ছে পেলিওনিজম বা হচ্ছে টিউটোলজি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, এখন দেখো একটা প্রশ্ন দেখো, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি 1819 আসা প্রশ্ন। কি বলা আছে, টিউটোলজি মিনস আননেসেসারি রিপিটেশন অফ সেম থিংস ইন দ্য ডিফারেন্ট ওয়ার্ড। মানে একটা কি বলা হয়েছে যে আননেসেসারি রিপিটেশন মানে একটা অদরকারি রিপিটেশন অফ সেম থিং, একটা সেম ওয়ার্ডের, সেম ওয়ার্ডের কি বলা হয়েছে, ইন ডিফারেন্ট ওয়ার্ড, মানে ডিফারেন্ট জায়গায় একটা সেম থিং আননেসেসারিভাবে রিপিট করার নামই হচ্ছে কি টিউটোলজি বা পেলিওনিজম। তার মানে এটার অ্যান্সার হচ্ছে এ, আমাদের বাকিগুলো দেখাই লাগবে না, এ। ওকে, এরপরে দেখো সিনেকডোকি। এটা কি, সিনেকডোকি, উচ্চারণটা দেখবা, সিনেকডোকি। ওকে, সিনেকডোকি বিষয়টা কি? সিনেকডোকি বিষয় বলতে যে বলে না যে ইশারা দিলেই সব কিছু বোঝা যায়, তো বিষয়টাই এমন যে তোমাকে অল্প কিছু বলতেছে, তোমাকে পুরো জিনিসটা বুঝতে হবে। যে আই নিড 2 হ্যান্ডস, এরকম করে যদি তোমাকে বলা হয় যে আই নিড 2 more হ্যান্ড। ঠিক আছে, আমরা এরকম করে একটা সেন্টেন্স দিলাম যে আই নিড 2 more হ্যান্ড, মানে কি বোঝানো হচ্ছে 2 more হ্যান্ড বলতে আমাদের আরও একজন মানুষকে প্রয়োজন, একজন ব্যক্তিকে প্রয়োজন। ঠিক আছে, তার মানে এই যে অল্প একটা কথা দ্বারা একটা পুরো জিনিসকে বোঝানো হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সিনেকডোকি। ঠিক আছে, সিনেকডোকি। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখি তাইলে আরও আমরা বুঝতে পারবো। এই প্রশ্নটা দেখো, খুলনা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। কি বলা আছে, ও নো, ইট ইজ অ্যান এভার ফিক্সড মার্ক দ্যাট লুকস অন, কি আছে, টেম্পেস্ট ইট নেভার শেকেন। আচ্ছা, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? অ্যাকচুয়ালি এই যে আন্ডারলাইন করা এই যে এভার ফিক্সড মার্ক, এই শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা খুলনা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। ঠিক আছে, তাইলে দেখো এভার ফিক্সড মার্কেট তোমাদের আমি একটা গল্প বুঝেই, যে তোমরা যারা, আমি যেহেতু খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তোমরা যারা খুলনার আশেপাশে থাকবা, বিশেষ করে মোংলায় থাকবা, দেখবা ওরা একটা নির্দিষ্ট রুট দিয়ে জাহাজগুলো চলাচল করে। ঠিক আছে, সামুদ্রিক যে জাহাজগুলো আছে বড় বড় সেগুলো, কারণ ওরা যদি ওই নির্দিষ্ট এরিয়ার বাইরে একদম কিনারার কাছে এসে, কুলের কাছে এসে নির্দিষ্ট এরিয়ার বাইরে যায়, নিচে হচ্ছে ঘর্ষণ লাগবে, মানে নিচে একদম বালির সাথে লেগে যাবে। তো ওই জিনিসটা ওরা বুঝতে পারে কি করে, এই যে এভার ফিক্স মার্ক দিয়ে। মানে ধরো এটা একটা নদী, ঠিক আছে, আমি তোমাদেরকে আঁকায় দেই। এই পাশে ধরো এটা একটা বড় ট্রলার, এই পাশে ধরো এটা একটা বড় ট্রলার, ঠিক আছে, নৌকা হয়ে গেল। তারপর ধরো এটা একটা বড় ট্রলার, এই ট্রলার এখন এটা আসতেছে এই জায়গাতে, ধরো এই জায়গাতে ধরো এটা একটা নদী যাচ্ছে, এই জায়গাতে বলে দেওয়া আছে একটা ফ্ল্যাগ দেওয়া আছে, এরকম করে একটা ফ্ল্যাগ দেওয়া আছে যে এইখানে যদি তুমি আসো, এটা হচ্ছে তোমার বিপদ সীমা, যে এই সীমায় যদি তুমি আসো তাইলে তোমার স্টাক হয়ে যাবা, তোমার লঞ্চ আটকে যাবে। তো এই যে বিষয়টা আছে, এই যে আটকে যাওয়া বিষয়টা, এইটা চিহ্নিত করে দেওয়া হয় যে এভার ফিক্সড মার্ক নামে, মানে একটা মার্ক দেয়া, ঠিক আছে, যেটা দিয়ে তুমি আসলে বুঝতে পারতেছো এই জায়গা দিয়ে আমাদের যাওয়া যাবে না। তার মানে কি, দেখো তুমি এই পতাকাটা দেখে, এই মার্কটা দেখেই বুঝতে পারতেছো যে এইখানে যাওয়া যাবে না, গেলে আমার এই প্রবলেম হবে। তার মানে ওই পতাকাটা
একটা তোমার বিশাল অর্থ বহন করতেছে, এই ধরনের জিনিসগুলা যে অল্প কিছু দিয়ে বিশাল একটা জিনিস বোঝাচ্ছে, এই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে সিনেকটকি। ঠিক আছে, আশা করি এই জিনিসটাও তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। ওকে, এটা হচ্ছে সিনেকটকি। তো এইটাই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ফিগার অফ স্পিচের সুন্দর একটা ক্লাস, ওয়ান কাইন্ড অফ রয়্যাল ক্লাস। ঠিক আছে, রয়্যাল ক্লাস তোমরা বলতেই পারো, যারা লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখছো তারা আশা করছি রয়্যাল ক্লাস বলতে বাধ্য হবা। ঠিক আছে, আশা করি তোমরা এইভাবে ক্লাসগুলো করলে খুব সুন্দরভাবে সব কিছু একদম সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝে যাবা। জাস্ট একবার বইটা দেখো, সব কিছু পেরে যাবা। এখন দেখো আমাদের এই ক্লাসের পর যে জিনিসগুলা, ম্যাটেরিয়ালগুলো, এগুলো তোমরা কিভাবে এবং কোথায় পাবা। ওকে, এখানে কি দেখো, টপিক ভিত্তিক পরীক্ষা। আজকে যে আমি তোমাদেরকে টপিকটা পড়াইলাম, এই টপিকটা থেকে যদি তোমরা পরীক্ষা দিতে চাও, আমাদের এই nirbhar.net একটা ওয়েবসাইট আছে, এটাতে গেলে তোমরা এই যে মক পরীক্ষা নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিলে তোমরা পাবা যে কি সাবজেক্টে দিতে চাও। ইংরেজি যাবা, লিটারেচার যাবা, গিয়ে এই যে এই টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারে বিশ্ববিদ্যালয়ে যে কোনো জবের পরীক্ষায়, বিসিএস, যে কোনো জায়গায় যত প্রশ্ন আসছে এই টপিকের উপর, সবগুলা টপিকের উপরে তুমি পরীক্ষা দিতে পারবা। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের nirbhar.net, NIRVOR, তারপরে ডট, তারপরে একটা নেট দিবা, দিয়ে যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে প্রথমে লগ ইন করলেই তুমি এটা বুঝতে পারবা। এটা হচ্ছে টপিক ভিত্তিক পরীক্ষা দেওয়ার আমাদের ওয়েবসাইট। প্রত্যেকটা টপিক তুমি অ্যাডমিশনে যে যে সাবজেক্টই পড়ো না কেন, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইকিউ, যা আছে, যা সাবজেক্টই তোমার আছে, সবগুলার টপিক অনুসারে তুমি পরীক্ষা দিতে পারবা সুন্দর করে। আর এই যে এই ক্লাসগুলা তোমরা নির্ভর নামে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, nirbhar.net নামে তুমি যদি ইউটিউবে সার্চ করো, গিয়ে nirbhar.net স্পেস দিবা একটা, বা নিচে একটা আন্ডারলাইন দিবা, দিয়ে নেট লিখলেই NET, ঠিক আছে, লিখলেই তোমরা আমাদের ক্লাসগুলা সলভ ক্লাস সুন্দর করে সাজানোভাবে পেয়ে যাবা। ওকে, এই সব কিছু পেয়ে যাবা। আর একটা জিনিস দেখো, আমাদের এই লেকচার শিটগুলা, মানে আমি তোমাদেরকে যা পড়াচ্ছি, এই যে বেসিক পড়াইলাম, এইটার লেকচার শিট, তারপরে এইটার পরবর্তীতে হচ্ছে তোমাদেরকে যে প্রশ্ন সলভ করানো হবে এই চ্যাপ্টারের সবগুলো প্রশ্ন, সেগুলোর লেকচার শিট, এগুলো কীভাবে পাবা, এগুলো পাওয়ার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা মানে এই লেকচার শিটগুলো কেনার লিঙ্ক পাবা। ওখান থেকে কিনে নিলে সুবিধা হবে কি, তোমাদেরকে আমি যা যা পড়াবো সবগুলা সিকুয়েন্স অনুসারে তোমাদেরকে সাজায়া দেওয়া থাকবে এই লেকচার শিটে। যেমন আমি তোমাদেরকে ধরো নেক্সট ক্লাসে এই যে এইখানে যত প্রশ্ন আছে 1 নাম্বার 2 নাম্বার এরকম করে দিয়ে পড়াবো। তো এই প্রশ্নগুলো হচ্ছে তোমরা এই লেকচার শিট থেকে পাবা। ঠিক আছে, তো দেখো আমাদের ওয়েবসাইটটা আমি তোমাদেরকে যদি একটু দেখাই কিভাবে কাজ করে। এই জায়গাতে তুমি আসলে এই যে আমাদের ওয়েবসাইটটা দেখো, এইখানে তুমি যদি মক পরীক্ষায় আসো, দেখবা প্রত্যেকটা সাবজেক্ট আছে। যেমন আমি যদি ইংরেজি গ্রামার ক্লাসে যাই, দেখো ইংরেজি গ্রামার ক্লাসে প্রত্যেকটা টপিকে এরকম করে সুন্দর করে দেয়া আছে। ঠিক আছে, ইংরেজি গ্রামারের যত টপিক আছে। তারপরে ধরো আমি লিটারেচারের ওপর পরীক্ষা দিতে চাই, আজকে যে টপিকটা বললাম ওইটা খুঁজে বের করবো, এইটা ইংলিশ লিটারেচার। আসলাম, এই দেখো এইখানে আমাদের কি আছে দেখো, পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, লিটারেলি টার্ম, এই যে ফিগার অফ স্পিচ, এটাতে ক্লিক করে এইখানে 50টা প্রশ্নের তুমি একবারে পরীক্ষা দিতে পারবা। ক্লিক দিলে 50টা প্রশ্ন পেয়ে যাবা। ঠিক আছে, এত সুন্দর। কিন্তু এটা হচ্ছে সাবস্ক্রিপশন টাইপের, যেমন তোমার ইংরেজি পরীক্ষা দিতে গেলে 50 টাকা লাগতে পারে, 1 মাস ধরে পরীক্ষা দিতে পারবা নিজের ইচ্ছা মতো। তো এইরকম করে সাবস্ক্রিপশন কিনে তোমরা এটা দিতে পারো। ওকে, এইটা তোমরা সুন্দর করে দিতে পারো। ওকে, এখন দেখো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা এইরকম ইউটিউবে আসবা, আসার পরে এই যে এই জায়গাতে নির্ভর লিখে সার্চ করবা, nirbhar.net, এই যে এইভাবে nirbhar.net লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটা আসবে। এটাকে সুন্দর মতো সাবস্ক্রাইব করে দিও, তাইলে সুন্দর করে ক্লাসগুলো গোছালো অবস্থায় পাবা। আমি অলরেডি কয়েকটা ভিডিও দিছি, তোমাদের বাংলা ক্লাসগুলো দেওয়া শুরু করছি। আবার এই যে এই ক্লাসগুলোও সবগুলো আপলোড হবে সুন্দর করে, এইখানে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তারপরে কি দেখো, লেকচার শিট কিনুন। এটা কেনার জন্য তোমাদের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা এই যে আমাদের ড্রিল কোর্স, এই ওয়েবসাইটে আসলেও তোমরা লেকচার শিট কেনার জন্য পেয়ে যাবা, এইখানে পেয়ে যাবা। এটা আমাদের ওয়েবসাইট drillcourse.com, এটাতে আসলেও সব কিছু তোমরা সুন্দরভাবে পেয়ে যাবা। ওকে, তো যাই হোক, আজকের ক্লাসটা আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। যদি লাগে ভিডিওটাতে একটা লাইক দিবা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য খুব ভালো আমরা ক্লাস নিয়ে আসার ট্রাই করছি। বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট আছো, সব ক্লাসই পাবা ইনশাল্লাহ। আমি যদি সুস্থ থাকি, আমার জন্য শুধু দোয়া কইরো, আমি তোমাদের এইভাবে সুন্দর করে ক্লাসগুলো সবগুলাই দিতে চাই। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।